আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আহ, তো রুটিন অনুযায়ী আজকে আমাদের সরলরেখার ক্লাস ছিল এবং আমি কিন্তু ঠিক 9টার দিকে তোমাদের ক্লাস নিতে চলে এলাম। আশা করছি তোমরা প্রত্যেকে ক্লাস সম্পর্কে অবগত আছো। ক্লাস নিতে চলে এলাম। আশা করছি তোমরা ওকে, আমার সব কিছু এদিকে ঠিকঠাক আছে। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও যেন আমরা সবাই মিলে ক্লাসটি করতে পারি। ঠিক আছে? ওকে। ওকে ভাইয়া, কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। দাও স্যার, টাইম ভিত্তিক বইটা। ওকে, যারা সালাম দিচ্ছ প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের এই ক্লাসগুলো কিন্তু এইচএসসি 2026 ব্যাচের জন্য। আমি জানি না আসলে, যে এখানে আমি জানি এখানে মোটামুটি ম্যাক্সিমাম সবাই 2026 ব্যাচে, কিন্তু অন্য ব্যাচেরও থাকতে পারো। তো সমস্যা নেই। কেননা 26 ব্যাচ বলো বা 25 ব্যাচ বলো বা 24 ব্যাচ বলো, মানে 23 22 যাই বলো না কেন, আমাদের সিলেবাস কিন্তু আসলে সবারই সমান। মানে সব ব্যাচেরই সিলেবাস কিন্তু একই রকম। হ্যাঁ, হ্যাঁ, হয়তোবা দেখা যায় যে প্রতি বছর একটু বই চেঞ্জ হয় না, বইয়ের কিছু কন্টেন্ট অ্যাড হয়। হ্যাঁ, বাদ হওয়ার সম্ভাবনা থাকে না, অ্যাড হয়। তো দিন শেষে দেখা যায় বোর্ড পরীক্ষাতে আসলে সচরাচর যেগুলো পূর্বে এসেছিল সেগুলো থেকে সাধারণত পরীক্ষায় চলে আসে। সো আমাদের যে টাইপগুলো সাধারণত থাকে সেই টাইপগুলোই আমরা পড়বো ইনশাল্লাহ। তো ভাইয়া, কয়টা ক্লাস হবে এই চ্যাপ্টারে? সরলেখার উপর আমরা 6টা ক্লাস নিব। আমি তোমাদের একটু বলে দিই, যারা তোমরা আজকে প্রথম দেখতেছো এইটা লাইভ। তো আমরা কিন্তু তোমাদের লাইভ সেশনে অ্যানাউন্স করেছিলাম যে আমরা তোমাদের জন্য হচ্ছে টোটাল 24টা ক্লাস নিয়ে আসব। সেখানে ম্যাথের হচ্ছে 6টা ক্লাস, কেমিস্ট্রি হচ্ছে 6টা ক্লাস, বায়োলজির 6টা ক্লাস এবং ফিজিক্সের 6টা ক্লাস থাকবে। এবং এই 6টা ক্লাসের মাধ্যমে আমরা চেষ্টা করবো আমাদের পুরো একটা অধ্যায় শেষ করার জন্য। সেখানে বায়োলজি একটু ব্যতিক্রম আছে, তারা হচ্ছে 2টা চ্যাপ্টার শেষ করবে। ঠিক আছে? এবং আমরা আমাদের এইটা কোন কোন চ্যাপ্টার করানো হবে সেটা আমরা আমাদের লাইভে বলেছিলাম। তবে আমি তোমাদের এতটুকু হিন্টস দিয়ে রাখি যে ম্যাথের হচ্ছে আমরা সরলরেখাটা করাবো, আর বায়োলজি মেবি তোমার কোষ রসায়ন আর একটা জীব বৈচিত্র্য বা প্রাণীর বৈচিত্র্য কিছু একটা আছে, আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি। তো যাই হোক, আজকে এবং কালকে হচ্ছে ম্যাথের ক্লাস হবে, তারপর হচ্ছে বায়োলজি ক্লাস হবে। দেন বায়োলজি ক্লাসে তোমাদের হৃদয় ভাই, আবরার ভাই, সাজ্জাদ ভাই তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দিবে। এরপরে রুটিনটা আবার আমরা ডে বাই ডে আপডেট করে দিব। ঠিক আছে? তবে একটা জিনিস মনে রাখবে যে ইনশাল্লাহ আমরা 9টার দিকে তোমাদের এই লাইভ ক্লাসগুলো নিতে চলে আসবো 2026 ব্যাচের জন্য। ঠিক আছে? তো তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও, যারা যারা তোমরা আছো। ভাইয়া, 6টি ক্লাসে কি শেষ করে দিবে সরলরেখা? যতটুকু শেষ করানো যায়। আসলে সত্যি কথা যেটা, যে যখন আমরা একটা চ্যাপ্টার ধরি তো সেটা আসলে আরও অনেকগুলো লেকচারের প্রয়োজন পড়ে। তো যেহেতু তোমরা 26 ব্যাচ, তো আমরা চেষ্টা করবো যে তোমাদেরকে যতটুকু কনসেপ্ট দিয়ে পুরো একটা চ্যাপ্টার সম্পর্কে ধারণা দেওয়া যায় আমরা সেটা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? ওকে। তো আমরা যদি প্রথমে একটু চিন্তা করি যে আজকে হচ্ছে আমাদের সরলরেখার উপর লেকচার নাম্বার 1। হ্যাঁ, এবং তোমরা অলরেডি জানো যে এইচএসসি 2026 ব্যাচের জন্য আমরা কিন্তু আমাদের যে বন্দি পাঠশালা থেকে যে পেইড প্রোগ্রামগুলো আছে সেগুলো কিন্তু আমরা অলরেডি লঞ্চ করেছি। সেখানে আমাদের কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, আমাদের 4টা সাবজেক্টেরই পুরো টিচার্স প্যানেল সহ আমরা তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিয়েছিলাম। তো ম্যাথের মধ্যে কিন্তু আমি আছি এবং তোমাদের সবার প্রিয় শুভ হয়ে আছে। আমরা দুইজনে হচ্ছে তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারটা কমপ্লিট করিয়ে দেব। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু তোমার ফার্স্ট পেপারের উপর নামতেছে, মানে পুরো তুমি প্রোগ্রামে, ম্যাথ প্রোগ্রামে এনরোল করা মানে তুমি পুরো ফার্স্ট পেপার প্রোগ্রামে তুমি এনরোল করে ফেলেছো।
কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি একদম সেমভাবে, যে তুমি একটা এনরোল করা মানে তুমি আসলে পুরো পেপারের জন্য এনরোল করেছো। এবং সেখানে আমরা একদম স্পষ্ট করে বলেছি যে যদি তোমার সিলেবাসটা শর্ট সিলেবাস হয় তাহলে শর্ট সিলেবাসটাই আমাদের ফার্স্ট পেপারে থাকবে, আর যদি সরকার বলে যে না ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে তখন আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো তোমাদেরকে পড়াবো। বাট ফার্স্টে আমরা শর্ট সিলেবাসটা পড়াবো। সেখানে হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, ত্রিকোণমিতি সপ্তম অধ্যায়টা আছে, তারপর তোমার অন্তরীকরণ এবং হচ্ছে যোগজীকরণ, এই 6টি অধ্যায় হচ্ছে আমাদের শর্ট সিলেবাস অনুযায়ী। ঠিক আছে, তারপর যদি তোমার ফুল সিলেবাস দিয়ে দেয় তখন আমরা বাকি চারটা চ্যাপ্টার করে দিব, সেটা যদি তোমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। হ্যাঁ, আর ছোট্ট একটা ইনফরমেশন জানিয়ে দিই যে আমাদের 26 বেজে পেড প্রোগ্রামে অলরেডি কিন্তু শিক্ষার্থীরা এনরোল করা শুরু করে দিয়েছে। এর থেকেও মজার ব্যাপার হচ্ছে যে আমরা অলরেডি 26 বেজে যারা এনরোল করছে কালকে থেকে আমরা হচ্ছে এই বইটি পাঠানো শুরু করে দিব, এবং এটার সাথে একটা ওয়েমার আছে, এই বইটি পাঠাবো। তো আমাদের ম্যাথ ডিপার্টমেন্ট শুধুমাত্র আমরা হচ্ছে ক্লাসের সাথে কোনো প্র্যাকটিস শিট দিব না, আমরা তোমাদেরকে হচ্ছে এই বইটাকে ফলো করে পড়াবো। ক্লাস এবং হচ্ছে বই দুইটা মিলে আমরা তোমাদেরকে সমন্বয় করে পড়াবো। আর মজার ব্যাপার হচ্ছে এই বইটা কিন্তু টোটালি ফ্রি থাকতেছে, মানে তুমি কোর্সে এনরোল করা মানে এই বইটা হচ্ছে তোমার নিকটস্থ কুরিয়ারে আমরা এটা বই পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি যখনই এনরোল করো না কেন, মানে ব্যাপারটা কখনো এরকম রাখবে না যে ভাইয়া ঠিক আছে আপনার ক্লাস আমার 1 মাস পরে ভালো লেগেছে, আমি 1 মাস পরে বা 2 মাস পরে বা 3 মাস পরে আমি এনরোল করলাম, তার মানে কি আমি বইটা পাবো না? আমরা বলে দিয়েছি তুমি যখনই এনরোল করো না কেন এই বইটি তুমি অবশ্যই ভাগিদার, হ্যাঁ, তোমাকে পাঠিয়ে দেওয়া হবে। তো অলরেডি আমাদের যে কয়েকজন শিক্ষার্থী আমাদের এনরোল করেছে আমরা আগামীকাল থেকে তাদেরকে কুরিয়ারে পাঠানো শুরু করে দিব আর কি। সো শুধু বইটা কি নেওয়া যাবে না, আপাতত বইটা নেওয়ার কোনো ব্যবস্থা নাই 2026 ব্যাচের জন্য। ওকে, তো আমরা আমাদের পড়াশোনা চলে আসি। তো এই ছিল হচ্ছে আমাদের বন্দি পাঠশালার পেইড প্রোগ্রামগুলো নিয়ে। তো চলো আমরা আমাদের ক্লাসটি আজকে শুরু করে দিই। ঠিক আছে, তো আজকে আমরা যে টপিকসগুলো সম্পর্কে জানবো বা 3.1-এ আমাদের যে টপিকসগুলো আছে তো সেগুলো আমি এখানে একটা একটা করে টপিকস লিখে দিয়েছি। ঠিক আছে, যেমন কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে আমরা কীভাবে যাবো, পোলার থেকে কার্তেশীয়তে, তারপর সমীকরণে কীভাবে যাবো, স্থানাঙ্ক থেকে সমীকরণে, তারপর দেন হচ্ছে কার্তেশীয় দুটা বিন্দু দেওয়া আছে তো তাদের মধ্যবর্তী দূরত্ব তুমি কীভাবে বের করবে। তো এই ব্যাপারগুলো এখানে আরও কয়েকটা টাইপ দেওয়া আছে, সো এই সকল টাইপগুলো আজকের ক্লাসে আলোচনা করা হবে। ঠিক আছে, ইনশাল্লাহ 3.1টা আজকের ক্লাসে সম্পন্ন করে দেওয়া হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের টপিকসগুলো। তো এগুলো সবগুলো এখন না লিখলেও চলবে, কোনো সমস্যা নাই। বাট একটা জিনিস মনে রাখিও যে তোমরা ক্লাস করার পরে নোটটা অবশ্যই জমা রাখবে বা তুমি সাথে সাথে গ্রুপে সাবমিট করে দিতে পারো। তবে 6টা অধ্যায় শেষ হওয়ার পরে আমি এবং তোমাদের শুভ ভাই আমরা দুজনে পোস্ট করে তোমাদেরকে বলবো যে তোমরা এখন পুরো 6টা ক্লাসে তোমরা যা নোট করেছো সেটা পোস্ট করো, এবং সেখান থেকে আমরা কিন্তু টপ 10 মানে যারা নোট করবে টপ 10 নোট দ্বারাকে আমরা কিন্তু গিফট দিব, এবং সেখানে আমাদের টি শার্ট থাকবে এবং আমাদের পক্ষ থেকে আমার এবং শুভয়ের পক্ষ থেকে একটা বইও থাকবে তোমাদের জন্য। কোন বই সেটা আমরা আপাতত বলবো না। ঠিক আছে, তো এই হচ্ছে তোমার মোটামুটি নোটের জন্য একটা মোটিভেশন তোমাকে দেওয়া হলো যে হ্যাঁ তুমি এইভাবে করো, তাহলে তুমি শেষে গিয়ে নোট চ্যালেঞ্জে অবশ্যই ভালো কিছু করতে পারবে। ঠিক আছে, তো আমরা চাই যে তুমি নোট করে তুমি পড়াশোনা করো। ঠিক আছে, এটা তোমার অনেক কাজে দিবে পরবর্তীতে। আর যখন তুমি আমাদের পেড প্রোগ্রামে চলে আসছে তো তখন কিন্তু পুরোপুরি হাতে লেখা বইটা, হ্যাঁ এই লেখাটা আমার এখন অনেক পছন্দের। তো এটাকে আমার টাইপ করা আছে, বাট শিক্ষার্থীদের একটাই কথা যে ভাইয়া টাইপ করা দরকার, টাইপ করা বই দরকার নেই, আপনি হাতে লেখা বইটাই দেন। হ্যাঁ, তাই জন্য হাতে লেখা বইটা দেওয়া হয়, এবং এটা কিন্তু ফুল সিলেবাসের উপরে, বইটা ফুল সিলেবাসের উপরে ফার্স্ট পেপার। হ্যাঁ, আবার যখন আমাদের সেকেন্ড পেপার আসবে তখন সেকেন্ড পেপারে তোমাদের শো হয়ে যে বইটা আছে সেটা আবার আমরা তোমাদের ফ্রিতে দিয়ে দিব। ঠিক আছে, তা আপাতত ফার্স্ট পেপার। তো আমরা একদম ফার্স্টেই চলে আসবো। হ্যাঁ, তো ফার্স্ট পেজে আসলে তেমন কিছু আমি বলবো না, এখানে জাস্ট এতটুকু আমি বলতেছি যে আমরা প্রথমেই শিখবো হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। ঠিক আছে, তো এখানে স্থানাঙ্ক ব্যবস্থা আসলে আমাদের দুইটা আমরা শিখবো স্থানাঙ্ক ব্যবস্থা, একটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক। তো আমি যদি তোমাকে নর্মালি একটা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, যে ধরে নাও যে আমার এখানে একটা বিন্দু আছে, আমার এই জায়গাটাতে একটা বিন্দু আছে। হ্যাঁ, তা আমি চাচ্ছি যে এই যে একটা বিন্দু আছে এই বিন্দুটাকে আমি একটু ডিফাইন করতে যাচ্ছি, এই বিন্দুটা আসলে কোথায় অবস্থান করতেছে। তো আমি যদি এটাকে যদি ডিফাইন করতে যাই বা যদি আমি তার অবস্থানে নির্ণয় করতে চাই তাহলে আমি এখানে দুইটা মাধ্যমে আমি সেই বিন্দুটাকে ডিফাইন করতে পারবো, একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক আর একটা হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো কার্তেশীয় স্থানাঙ্কর মাধ্যমে কিভাবে এই বিন্দুটাকে আমি ডিফাইন করব, অথবা আমি পোলার স্থানাঙ্কের মাধ্যমে কিভাবে এই বিন্দুটাকে ডিফাইন করব সেটা এখন আমরা একটু শিখবো। ঠিক আছে, সো যদি তোমাকে কখনো একটা স্থানাঙ্ক দেওয়া থাকে তুমি এটাকে দুইভাবে ডিফাইন করতে পারবে, একটা হলো কার্তেশীয় আর একটা কি বলতো পোলার। তো এই জন্য বলা হচ্ছে এখানে যে স্থানাঙ্ক ব্যবস্থা মূলত কয়টা বলতো, স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে মূলত 2 প্রকার, সেই প্রকারগুলো আমরা এখন এক এক করে শিখবো।
ঠিক আছে, এক এক করে শিখবো। তো যারা সালাম দিচ্ছ আবারও তোমাদের প্রত্যেককে জানাচ্ছি ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো ফার্স্টে আমরা শিখবো হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক। তো এখানে অনেক কথা বাংলাতে লিখে রাখছি, তো ওই লেখাগুলো পড়ার দরকার নেই। তো কার্তেশীয় স্থানাঙ্ক জিনিসটা কি আমাদের জাস্ট বুঝলেই চলবে। হ্যাঁ, পরীক্ষাটা কখনো আসবে না যে কার্তেশীয় স্থানাঙ্ক কি। হ্যাঁ, জাস্ট আমরা এটা বেসিক হিসেবে আমরা মনে রাখবো। তো ফার্স্টে আমি হচ্ছে এখানে দুইটা অক্ষ দিচ্ছি, এটা আমরা প্রত্যেকে শিখে আসছি যে এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, একটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, আর আরেকটা হচ্ছে আমাদের কি বলতো ওয়াই অক্ষ। এটা আমরা সবাই চিনি। এবং দেখো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ পরস্পর কিন্তু লম্বভাবে ছেদ করছে, তাহলে এদের মাঝখানে কোণটা কিন্তু অবশ্যই প্রত্যেকটা কিন্তু 90 ডিগ্রি কোণ করে। প্রত্যেকটা কোণে কত ডিগ্রি করে বলতো? 90 ডিগ্রি কোণ করে। হ্যাঁ, তো এই জায়গাটাতে আমার একটা বিন্দু আছে, এই জায়গাতে আমার একটা বিন্দু আছে, ঠিক আছে। তো এই বিন্দুটাতে আমি প্রথমে যেভাবে যাব, মানে এই বিন্দুটাকে আমি একটু ডিফাইন করতে যাচ্ছি। কিভাবে ডিফাইন করবো? দেখো যে এটার যে একটা মূল বিন্দু আছে, হ্যাঁ, এটা হচ্ছে 0 0। এটা অরিজিন থেকে আমি যাব, বা মূল বিন্দু থেকে আমি যাব। কিভাবে যাব দেখো, তো ফার্স্টে হচ্ছে আমি মূল বিন্দু থেকে হচ্ছে এক্স অক্ষ বরাবর যাব। কোন অক্ষ বরাবর যাব? আমি এক্স অক্ষ বরাবর যাব। দেখো মূল বিন্দু থেকে আমার যাত্রা শুরু করলাম, মূল বিন্দু থেকে আমি এক্স অক্ষ বরাবর যাচ্ছি। হ্যাঁ, তো এই যে একটা আমি দূরত্ব অতিক্রম করলাম, এখান থেকে এই পর্যন্ত গেলাম, তো তার নাম আমি দিলাম হচ্ছে এক্স। তার নাম কি দিলাম? এক্স দিলাম। এবং আমি ওয়াই অক্ষ বরাবর একটু উপরে উঠবো, ওয়াই অক্ষ বরাবর আমি একটু উপরে উঠবো। এই যে ওয়াই অক্ষ বরাবর আমি একটু উপরে উঠলাম, ঠিক আছে, এটা এখানে আছে। ওয়াই অক্ষ বরাবর একটু উপরে উঠলাম, তো সেটা আমি দিলাম হচ্ছে ছোট হাতের ওয়াই, যেটা আমি ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে উঠছি। তো দেখো আমি এক্স অক্ষ বরাবর এই দিকে গেছি, ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছি। এখন তোমাদের নর্মালি তোমাদের কাছে কি মনে হচ্ছে বলো তো, যে এখান থেকে এটা এক্স অক্ষ, এটা আমাদের অবশ্যই কি পজিটিভ এক্স অক্ষ, আর এখান থেকে এখানে এটা কি আমাদের পজিটিভ ওয়াই অক্ষ। তো যেহেতু তুমি মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর গেছো, আবার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছো, হ্যাঁ, ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছো, সো এই বিন্দুটার স্থানাঙ্ক তুমি বলবা হচ্ছে এক্স কমা ওয়াই। এটা মানে হচ্ছে মূল বিন্দু থেকে তুমি এক্স অক্ষ বরাবর গেছো এবং মূল বিন্দু থেকে তুমি ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছো। হ্যাঁ, এখান থেকে এখানে, বাট আমি এখান থেকে এখানে যাচ্ছি, যেহেতু আমি এক্স অক্ষ থেকে অলরেডি একটু দূরত্ব অতিক্রম করছি, তো এই জন্য আমি হচ্ছে এই 0 0 থেকে ওয়াই অক্ষ বরাবর যখন গেছি তখন আমি কি বলছি বলতো? ওয়াই, অর্থাৎ এক্স কমা ওয়াই। তার মানে এই বিন্দুটার স্থানাঙ্ক কি বলতো? এক্স কমা ওয়াই। তাই একই রকমভাবে ভাইয়া যদি আমার এই বিন্দুটা ডান পাশে না থেকে যদি বাম পাশে থাকতো, তাহলে তার স্থানাঙ্কটা কি হতো? তো একই রকমভাবে তুমি কি কাজ করবা দেখো, তুমি হচ্ছে মূল বিন্দু থেকে বাম দিকে যাবে, বাম দিকে যাবা, গেলা, হ্যাঁ, বাম দিকে গেলাম, তো সেটা তুমি এক্স, এবং তুমি এখান থেকে এখন একটু উপরে উঠবা, এখান থেকে তুমি একটু উপরে উঠবা, তাহলে এটা তোমার কি বলতো? ওয়াই, তাই না? এটা তোমার কি বলতো? ওয়াই। এটা হচ্ছে তোমার কি? ওয়াই। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে কি? ওয়াই। তো যখন তুমি এটা স্থানাঙ্ক লিখবা এক্স কমা ওয়াই, তো তুমি কি এটা আদৌ ঠিক লিখছো যেটা আসলে এক্স কমা ওয়াই? হ্যাঁ, তুমি হয়তো এটা বলতে পারো যে হ্যাঁ আমি মূল বিন্দু থেকে আমি বাম দিকে এক্স দূরত্ব গেছি, এটা তুমি বলতে পারো, কোনো সমস্যা নেই। বাট এইটার যে দিকটা বা এটার যে এক্স অক্ষটা, এটা কি নেগেটিভ এক্স অক্ষ না? উত্তর হচ্ছে হ্যাঁ, নেগেটিভ এক্স অক্ষ, তাই না? তার মানে এটা হলো নেগেটিভ এক্স অক্ষ। তার মানে তুমি যখন এটা স্থানাঙ্কটা লিখবা তখন তোমাকে অবশ্যই মাইনাস এক্স কমা ওয়াই বলতে হবে, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন মূল বিন্দু থেকে যখন বাম দিকে যাচ্ছ এক্স অক্ষে, তখন তুমি অবশ্যই বলবা যে আমার এইটা যে স্থানাঙ্কটা সেটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই। এবং তুমি যখন 3 নাম্বার চতুর্ভাগে যাবে তখন তোমাকে বলতে হবে কি বলতো, যে মাইনাস এক্স কমা হচ্ছে মাইনাস ওয়াই। কেন? কারণ তুমি মূল বিন্দু থেকে বামে যাচ্ছ, আবার মূল বিন্দু থেকে ওয়াই অক্ষে নিচে যাচ্ছ। তো নিচেরটাকে আমরা কি বলি বলতো? মাইনাস ওয়াই অক্ষ। যেমন এটা হচ্ছে প্লাস এক্স অক্ষ, এটা হচ্ছে প্লাস ওয়াই অক্ষ, এটা হচ্ছে মাইনাস এক্স অক্ষ, এটা হচ্ছে কি বলতো? মাইনাস ওয়াই অক্ষ। তার মানে আমার এটার স্থানাঙ্কটা কত হচ্ছে বলতো? মাইনাস এক্স কমা ওয়াই। এবং লাস্টে আমার এখানে যে বিন্দুটা থাকতেছে তার স্থানাঙ্কটা কত বলতো? এক্স কমা মাইনাস ওয়াই। এবং আমরা কিন্তু এটা প্রায় প্রত্যেকে 9 10-এ শিখে আসছি যে আমাদের প্রথম চতুর্ভাগে যদি কোনো স্থানাঙ্ক থাকে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই, দ্বিতীয় চতুর্ভাগে যদি কোনো স্থানাঙ্ক থাকে তাহলে সেটা হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই, 3 নম্বর চতুর্ভাগেরটা হচ্ছে মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই, 4 নম্বর চতুর্ভাগেরটা হচ্ছে কি বলতো? এক্স কমা মাইনাস ওয়াই। এটা আমাদেরকে মনে রাখতে হবে, কারণ যখন আমরা কার্তেশীয় থেকে পোলার বা পোলার থেকে কার্তেশীয় যখন প্রকাশ করব তখন আমাদের এটা একটু মনে রাখতে হবে যে 3 নম্বর চতুর্ভাগে এক্স এর মানও মাইনাস ওয়াই এর মানও মাইনাস হয়, এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? সো আমরা হচ্ছে এই পার্টটা অবশ্যই একটু মনে রাখবো, হ্যাঁ, এটা মনে রাখার জন্য।
যদিও একটা সিম্পল জিনিস, বাট তাও একটু মনে রাখতে হবে, এটা তোমার সব সময় কাজে দিবে। হ্যাঁ, তোমার অ্যাডমিশন থেকে শুরু করে সব সময় তোমার এটা কাজে দিবে, এমসিকিউ এক্সাম থেকে শুরু করে সব জায়গাতে কাজে দিবে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের কি বলতো কার্তেশীয় স্থানাঙ্ক। এবার আমরা চলে আসি হচ্ছে পোলার স্থানাঙ্ক। তো পোলার স্থানাঙ্কে এখানে অনেক কথাবার্তা বলা আছে, তবে আমরা পোলার স্থানাঙ্কে মেইন যে থিওরিটা সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব। ঠিক আছে, তো প্রথমত হচ্ছে দেখো যে এখানে আমি একই রকমভাবে একটা বিন্দু দিলাম। তো এর আগের বারে আমি এই বিন্দুতে যাওয়ার জন্য কি কাজ করেছিলাম বলতো, মূল বিন্দু থেকে এক্স অক্ষ বরাবর এবং মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর গেছিলাম, তারপর আমি সেই বিন্দুটাকে খুঁজে পাইছি, তাই না? তো এখন তো আমি সেভাবে আর যেতে পারতেছি না। তো আরেকটা ওয়ে আছে কিনা দেখো তো, যে আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর না গিয়ে আমি কি সোজাসুজি কি এখানে চলে যেতে পারি না? উত্তর হচ্ছে হ্যাঁ, আমি মূল বিন্দু থেকে শুরু করে এই বিন্দু পর্যন্ত সোজা চলে গেলাম, তাহলে তো আমি আসলে এই বিন্দুটাকে খুঁজে পাচ্ছি, তাই না? তো সাপোজ তোমার এখানে একটা বিন্দু আছে, একজন কি করছে, এক্স অক্ষ বরাবর গেছে, ওয়াই অক্ষ বরাবর গিয়ে সেই বিন্দুটার কাছে পৌঁছাইলো, আর তুমি কি করলে যে না আমি এতটা ঘুরবো না, আমি হচ্ছে শর্টকাট মারবো, তখন তুমি বললে আমি এইভাবে যাবো। তাহলে এটা হচ্ছে আরেকটা ওয়ে। তাহলে এই যে এই ওয়েটা, এটাকে বলা হচ্ছে কি বলতো পোলার স্থানাঙ্ক। কি স্থানাঙ্ক বলতো? পোলার স্থানাঙ্ক। তার মানে এটা হচ্ছে যে তুমি এই মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত তুমি সোজা চলে যাবা। ঠিক আছে, সোজা তুমি চলে যাচ্ছ এই বিন্দুটা। ঠিক আছে, তো এটা আমার ও নাম, আর এটা আমি পি নাম দিলাম, পি নাম দিলাম। ঠিক আছে, পি বিন্দুতে গেলাম। আচ্ছা, এখন আমি ও বিন্দু থেকে পি বিন্দুতে একটা টান দিলাম, এই পি বিন্দুর কাছে চলে গেলাম। হ্যাঁ, তো এইটাকে আমি বলতেছি আর, মানে দেখো যে মূল বিন্দু থেকে আমি একটা দূরত্ব অতিক্রম করব, মানে এই বিন্দু থেকে আমি যখন এই বিন্দুতে যাব, তো অবশ্যই কি আমাকে একটা নির্দিষ্ট দূরত্ব পার হতে হবে। সাপোজ যদি ব্যাপারটা এরকম ঘটে যায়, দেখো যে আমাকে যাইতে বলছে এই বিন্দুতে, আমি কি করছি এই বিন্দু থেকে এইখানে চলে গেছি, তাহলে কি হবে? উত্তর হচ্ছে না, আমি এটাকে পার করে চলে গেছি দূরে। অথবা যদি আমি এখানে আসতাম তাহলে কি হবে? উত্তর হচ্ছে না, আমাকে এখানে পৌঁছাইতে হবে। তার মানে অবশ্যই কি একটা নির্দিষ্ট দূরত্ব লাগতেছে, এই দূরত্বে গিয়ে আমাকে থামতে হচ্ছে। তাহলে এই যে একটা নির্দিষ্ট দূরত্ব আছে মূল বিন্দু থেকে, এটার নাম হচ্ছে আর। এটার নাম কি বলতো? আর। তার মানে এটার নাম হচ্ছে কি আর। এরপর একটা মজার জিনিস দেখো, সেটা কি? সেটা হচ্ছে যে আমাকে কিন্তু এখানে একটা নির্দিষ্ট কোণ করে যেতে হবে, একটা নির্দিষ্ট কোণ করে যেতে হবে। সাপোজ যদি ব্যাপারটা এরকম ঘটে যায়, যদি এরকম ঘটনাটা ঘটে যে আমি এই কোণে গেলাম, এই কোণে গেলাম, অথবা আমি একটু বেশি কোণ নিয়ে নিলাম, একটু বেশি কোণ নিয়ে নিলাম। হ্যাঁ, তা আমি যদি এই কোণ বরাবর যদি যাই, এই কোণগুলো বরাবর যদি আমি যাই, এই কোণ বা এই কোণ, হ্যাঁ, তাহলে কি আমি আসলে পি বিন্দুর কাছে যাইতে পারবো? উত্তর হচ্ছে না ভাই, আপনি পারবেন না। তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে? একটা নির্দিষ্ট কোণ মেপেই যেতে হবে, সেই কোণটা হচ্ছে কি থিটা কোণ। তার মানে দেখো যে আমার আর যে দূরত্বটা আছে সেটা আমি কম বা বেশি নিলে হবে না, আমাকে পারফেক্ট নিতে হবে যেন আমি এই বিন্দুটার কাছে পৌঁছাতে পারি। এবং শুধুমাত্র আমার দূরত্বটা ঠিক হইলে হবে না, আমাকে একটা এক্স অক্ষের সাথে একটা নির্দিষ্ট কোণে যেতে হবে। সাপোজ ধরে নাও যে আমি একটু যদি বেশি বড় কোণ নিয়ে ফেলি, একটু বেশি কোণ যদি নিয়ে ফেলি, তাহলে কিন্তু আমি এই বিন্দু থেকে উপরে চলে যাব। আবার যদি আমি একটু কম কোণ নিই, তাহলে আমি কিন্তু নিচে চলে যাব। তার মানে আমাকে অ্যাঙ্গেলটাও কি রাখতে হবে? একদম ঠিকঠাক রাখতে হবে, তাই না? তো এই অ্যাঙ্গেলটাকে বলা হয় থেটা। তার মানে আর হচ্ছে আমাদের দূরত্ব, মূল বিন্দু থেকে ওই বিন্দু দূরত্ব, আর থেটা হচ্ছে কি বলতো এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করবে। তো এই জন্য আমরা পোলার স্থানাঙ্ককে হচ্ছে আর কমা থেটা দ্বারা প্রকাশ করি। পোলার স্থানাঙ্ককে আমরা কি দ্বারা প্রকাশ করি? আর কমা থেটা। তাহলে আর হচ্ছে মূল বিন্দু থেকে ওই বিন্দু মধ্যবর্তী দূরত্ব, আর থেটা হচ্ছে কি বলতো নির্দিষ্ট কোণ। ঠিক আছে, তো ওখানে এটা লেখা হয়েছে। এবং থেটার কথা তারা বলছে যে সূক্ষ্মকোণ বা স্থূলকোণ যে কোনো কিছু হতে পারে, এবং এই থেটার একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, একটা নির্দিষ্ট রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে সে থাকে। সেটা হচ্ছে 0 ডিগ্রি থেকে টুয়াইস পাই। টুয়াইস পাই মানে হচ্ছে 360 ডিগ্রি। যদিও কখনো পরীক্ষাতে আসলে বা যে কোনো সময় পরীক্ষাতে তোমাকে দিয়ে দিতে পারে যে পোলার স্থানাঙ্কে যে থেটা আছে তার আসলে রেঞ্জ কত। তার রেঞ্জ হচ্ছে 0 ডিগ্রি থেকে টুয়াইস পাই। অবশ্যই ইকুয়াল চিহ্ন দিয়ে রাখবে। ঠিক আছে, এটা জাস্ট এমসিকিউ এর জন্য। তাহলে আমরা পি বিন্দুর অবস্থানটাকে বলতেছি হচ্ছে কি বলতো আর কমা থেটা। তাহলে এই পি বিন্দুর স্থানাঙ্কটা কি বলতো আমার আর কমা থেটা। আর এটাকে আমরা বলতেছি কি বলতো? এটাকে আমরা বলতেছি হচ্ছে পোলার স্থানাঙ্ক। পোলার স্থানাঙ্ক। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক। তাহলে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আমার কি বলতো আর কমা থেটা। ঠিক আছে, এই তো এইটা হচ্ছে আমাদের যে কোনো একটা বিন্দুকে আমরা যদি ডিফাইন করতে চাই তাহলে আমরা এই দুটা ওয়েতে ডিফাইন করতে পারি। হ্যাঁ, তো এখন কথা হচ্ছে ভাইয়া এই যে পোলার স্থানাঙ্ক আর এই যে কার্তেশীয় স্থানাঙ্ক আছে, এদের মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা?
পোলার স্থানাঙ্ক বা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যে আসলে কোনো সম্পর্ক আছে কিনা। তা আমি যদি তোমাকে নর্মালি একটু একটা চিত্র অঙ্কন করে একটু যদি দেখাই, চিত্র অঙ্কন করে যদি দেখাই, এটাকে আমি একটু ঘুরাই দিব, আচ্ছা এইভাবে থাক, দেখি একটু ফ্লিপ করার চেষ্টা করি। তো একটু খেয়াল করে দেখো যে আমি এটার নাম দিলাম ধরে নাও এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি, ঠিক আছে। তো ফার্স্টে তুমি একটু খেয়াল করে দেখো যে আমরা যখন এটা যখন স্থানাঙ্কটা নির্ণয় করছি তখন আমরা কি করছি বলো তো, এভাবে গেছি, এভাবে গেছি, তাই না? আচ্ছা, যখন আমরা এখানে আসলাম তখন আমরা কি করছি, এখান থেকে সোজা একটা টান দিছি, তাই না? তো এখন যদি দুটাকে আমরা মার্জ করে দিই, যে এইটা এইটা আর আরেকটা পাওয়ার হয়ে কি এভাবে, তা দেখো এখানে একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হচ্ছে না? অর্থাৎ দুইটা সম্পর্ক, কার্তেশীয় এবং পোলার দুইটা সম্পর্ক যাচ্ছে। তো কার্তেশীয়টা কি বলছিল বলতো, এক্স অক্ষ বরাবর যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর উপরে উঠতে হবে। আর পোলার কি বলছে বলতো, মূল বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত সোজা যেতে হবে। তাহলে এই দুইটাকে যদি আমরা একসাথে সম্পর্ক তৈরি করতে চাই, তাহলে দেখো তো একটা কি সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে না? উত্তর হচ্ছে হ্যাঁ ভাই, একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে। তাই যেহেতু একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে, তাহলে আমরা সমকোণী ত্রিভুজের মাধ্যমে হচ্ছে এদের মধ্যে যে সম্পর্কটা, সেই সম্পর্কটা আমরা খুঁজে বের করব, ঠিক আছে? এদের মধ্যে আমরা সম্পর্কটা খুঁজে বের করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো যে এটা ছিল আমার এক্স, এটা ছিল আমার ওয়াই, এটা ছিল এক্স, এটা ছিল কি ওয়াই, আর এটা কি ছিল বলতো, এটা আমার আর ছিল, কি ছিল, আর ছিল, আর এটা আমার কি ছিল বলতো, থিটা ছিল। দেখো তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা, আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এক্স ওয়াই, ঠিক আছে। আর পোলার স্থানাঙ্ক কি ছিল বলতো, এটা ছিল আর, আর এটা কি ছিল বলতো, থিটা ছিল। সো আমি চাচ্ছি এদের মধ্যে কোনো একটা সম্পর্ক বের করতে, ঠিক আছে? ওকে, তো ফার্স্টে হচ্ছে আমি সাইন থিটা বের করতে যাচ্ছি, সাইন থিটা। তো সাইন থিটা মানে তুমি কি শিখে আসছো, 9, 10 অবশ্যই শিখে আসছো। সাইন থিটা মানে হচ্ছে আমাদের কি বলতো, আমাদের লম্ব বাই অতিভুজ। তাহলে আমি লিখতে পারি কি বলতো, ওয়াই বাই আর, ওয়াই বাই আর। তাহলে এখান থেকে আমি বলতে পারি না যে অতএব ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থিটা, ওয়াই ইকুয়াল টু কি বলতো, আর সাইন থিটা। দেখো বুঝছো কিনা যে আমি এদের মধ্যে সম্পর্ক বের করতে যাচ্ছি। তাই ফার্স্টে হচ্ছে একটা সূত্র বের করতে যাচ্ছি যে তোমার এক্স ওয়াই এর সাথে হচ্ছে আর থিটার কোনো একটা সম্পর্ক আছে কিনা। হ্যাঁ, তাহলে দেখো এখানে ওয়াই ইকুয়াল টু, ওয়াই হচ্ছে আমার কি কার্তেশীয়, আর ডান পাশে আমার হয়ে গেছে কি পোলার। দেখো যে আর সাইন থিটা মানে আর থিটা আছে, আর থিটা থাকে মানে পোলার, আর এখানে ওয়াই আছে, এটা মানে কি কার্তেশীয়। তার মানে কার্তেশীয় থেকে পোলার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তাহলে আমি সাইন থিটার সূত্রে অ্যাপ্লাই করলে আমি কার্তেশীয় আর পোলারের মধ্যে একটা সম্পর্ক পাচ্ছি। একই রকম ভাবে আমি যদি এখানে কস থিটার সূত্র নিয়ে আসি, তো কস থিটা মানে আমরা কি জানি বলতো, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে আমার কি এক্স, আর অতিভুজ হচ্ছে আমার কি আর। তাহলে অতএব আমি এক্স ইকুয়াল টু কি বলতে পারি বলতো, আর কস থিটা বলতে পারি। মনে রাখবা যে এই দুটো হচ্ছে আমার অ্যাকচুয়ালি সূত্র, এটা হচ্ছে আমার একটা সূত্র, আবার এটা হচ্ছে আমার একটা কি বলো সূত্র, এই দুটো হচ্ছে আমার সূত্র, ঠিক আছে? এই দুটো হচ্ছে আমার কি সূত্র। তাহলে এই সূত্রগুলোকে আমি এটাকে দিলাম হচ্ছে 1 নাম্বার, এটাকে আমি দিলাম হচ্ছে কি 2 নাম্বার, হ্যাঁ 2 নাম্বার। তো এখন আমি চাচ্ছি হচ্ছে তোমার 1 আর 2 কে হচ্ছে কি করে দেব, হ্যাঁ 1 কে স্কোয়ার করবো এবং 2 কে আমি স্কোয়ার করে যোগ করে দেব। 1 আর 2 কে আমি স্কোয়ার করে যোগ করে দেব, দেখি আরো কোনো সম্পর্ক পাওয়া যায় কিনা। এখন আর চিত্রের দিকে তাকানোর দরকার নেই, এখন তুমি 1 আর 2 এর দিকে তাকাও। তাহলে তুমি 1 আর 2 কে যোগ করো, তাহলে কি পাবা দেখো তো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এরপর দেখো তো ভাই, তুমি এখান থেকে আর স্কোয়ার কমন নিতে পারো না, এবং প্লাস থাকার কারণে তুমি যে কাউকে আগে যে কাউকে পরে লিখতে পারো। সাইন স্কোয়ার থিটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থিটা আর স্কোয়ার। এখন দেখো তো ভাই 9, 10 এর সূত্র না এটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা মানে হচ্ছে 1, সেটা লিখলাম ইকুয়াল হচ্ছে আর স্কোয়ার। তা দেখো তো লাস্ট একটা লাইন লেখা যায় কিনা, যে অতএব আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে লাস্টে গিয়ে আমরা বললাম যে অতএব আর ইকুয়াল টু হচ্ছে রুট অফ আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, এবং এটাকে আমরা হচ্ছে সূত্র আকারে মুখস্থ রাখবো। এটা হচ্ছে আমাদের 3 নাম্বার। এখন তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি কেন এখানে প্লাস মাইনাস দিলেন না, স্কোয়ার ডান পাশে পাঠিয়ে দিয়েছেন কিন্তু প্লাস মাইনাস কেন দিলেন না? দেখো তবে আর দ্বারা আমি কি বুঝাইছিলাম, যে এ আর সি এর মধ্যবর্তী দূরত্ব না, দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে? তোমাকে আমি বললাম যে তুমি এখান থেকে -5 কিলোমিটার হেঁটে আসো, তাহলে দূরত্ব কি কখনো মাইনাস হতে পারে না? এই মাইনাস আসলে দিকটাকে বোঝায়, দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। দূরত্ব, দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য এগুলো কখনো নেগেটিভ হতে পারে না, এগুলো পজিটিভ হয়। তো এই জন্য আমি এখানে শুধুমাত্র পজিটিভ মানটা নিচ্ছি, ঠিক আছে? ওকে,
এরপরে আমরা এখানে তিনটা সম্পর্ক পাইলাম, এরপর আমরা আরেকটা বের করতে যাচ্ছি। তাহলে কীভাবে বের করা যায়? আমরা বলবো হচ্ছে 1 আর 2কে আমরা ভাগ করে দিব, 1 আর 2কে আমরা ভাগ করে দিব, 1 নাম্বার আর 2 নাম্বার ভাগ করে দিই। তাহলে আমরা কী পাচ্ছি দেখো তো, আর সাইন থেটা ডিভাইড বাই হচ্ছে আর কস থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স। মানে এই পার্টটা আগে লিখছে, এই পার্টটা পরে লিখছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি হচ্ছে টেন থেটা ইকুয়াল টু হচ্ছে ওয়াই বাই এক্স, অতএব থেটা ইকুয়াল টু হচ্ছে আমার টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এটা হচ্ছে আমার কি বলতো 4 নাম্বার সূত্র। এটা হচ্ছে আমার কি 4 নাম্বার সূত্র। ঠিক আছে, 1 2 3 4। তাহলে এই সম্পর্কগুলো আসলে আমাদের কার্তেশীয় এবং পোলারের মধ্যে আছে। ঠিক আছে, আচ্ছা এক্স আর ওয়াই আর। ঠিক আছে, দেখো এতটুকু পর্যন্ত তোমরা জিনিসটা বুঝতে পেরেছো কিনা? দেখো এতটুকু জিনিস বুঝতে পেরেছো কিনা? বা এই ক্লাস শেষে একটা প্রশ্ন করব, আশা করি উত্তর দিবে। আচ্ছা তুমি শেষ পর্যন্ত থাকো, ইনশাল্লাহ আমি তোমার উত্তর দিব। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের 4টা সম্পর্ক, এগুলো হচ্ছে আমাদের পোলার এবং কার্তেশীয়ের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, ওকে। তো এই প্রমাণ কিন্তু কখনো পরীক্ষাতে আসবে না, তুমি শুধুমাত্র 1 2 3 4 এগুলোকে সূত্র আকারে মুখস্থ রাখবে। প্রমাণ কখনো পরীক্ষা যাবে না, তুমি জাস্ট তোমার বেসিকটাকে ক্লিয়ার রাখা যায়, তুমি এটা মনে রাখতে পারো। তোমরা প্রত্যেকে হচ্ছে 1 2 3 4 এটাকে সূত্র আকারে মনে রাখবে। বা এটাকে সূত্র আকারে মনে রাখলে আমাদের লাভটা কি? লাভটা কি একটু পরে বুঝতে পারবা, যখন তুমি দেখবা যে এই যে 23 ব্যাচের পরীক্ষা হলো সামনের বছর, এখনো 24 ব্যাচের হয় নাই, তো 23 ব্যাচের বোর্ড পরীক্ষা এখান থেকে এমসিকিউ আসছে, তারপর তোমার বিভিন্ন বিশ্ববিদ্যালয় এখান থেকে এমসিকিউ আসছে, ঢাকা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এখান থেকে এমসিকিউ দেয়। তো আমরা একটু পরে এগুলো সলভ করবো। ঠিক আছে, একটা টপিক ভালো মতো করে বোঝার পরে আমরা সেখান থেকে হচ্ছে এমসিকিউগুলো সলভ করবো। ঠিক আছে, ওকে। তো আমরা হচ্ছে তাদের মধ্যে সম্পর্ক দেখলাম। হ্যাঁ, তো তুমি একটু চিন্তা করে দেখো, বা তোমাদের নর্মালি তোমরা বুঝতে পারতেছো না, দেখো তো যে আমি এখানে যে সমকোণ ত্রিভুজটা উৎপন্ন করছি এটা আসলে কোন চতুর্ভাগে অবস্থান করবে। এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে থাকবে। কেন? কারণ যেহেতু আমার এখানে এক্স ওয়াই দুটাই পজিটিভ, তবে এটা অবশ্যই প্রথম চতুর্ভাগে। কিন্তু আমি তোমাদেরকে যখন কার্তেশীয় স্থানাঙ্ক পড়িয়েছিলাম তখন বলেছিলাম না যে এরা প্রথম চতুর্ভাগ বাদ দিয়েও দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো চতুর্ভাগে থাকতে পারে? উত্তর হচ্ছে হ্যাঁ ভাইয়া, যে কোনো চতুর্ভাগে তো থাকতে পারে, তাই না? ওকে, তো এখন আমার কথা হচ্ছে যে এই যে আমরা থেটাটা যে নির্ণয় করছি, থেটা ইকুয়াল টু টেন ইনভার্স ওয়াই বাই এক্স, তো এটা আসলে যখন এক্স এর স্থানাঙ্কটা এক্স ওয়াই দুটা যখন পজিটিভ থাকবে তখন এটাই ঠিক আছে। বাট যখন স্থানাঙ্কটা মানে এক্স মাইনাস ওয়াই প্লাস বা এক্স ওয়াই দুটাই মাইনাস হয়ে যায় তখন আসলে থেটার পরিবর্তন ঘটে যায়, তখন থেটার পরিবর্তন ঘটে। কীভাবে পরিবর্তন করে সেটা আমরা একটু দেখবো। বাট বাকিগুলোতে তুমি তেমন কোনো পরিবর্তন পাবে না, বাট তুমি হচ্ছে এই থেটাতে তুমি পরিবর্তন পাবে, সেটা আমাদের একটু দেখতে হবে। আর এই কোনো পরিবর্তন আসবে না, কেন আসবে না সেটা আমরা দেখবো, সমস্যা নেই। বাট থেটার পরিবর্তন আসবে। আমরা যদি বলি চতুর্ভাগ কটা, উত্তর হচ্ছে 4টা চতুর্ভাগ। 4টা চতুর্ভাগের জন্য থেটার মান 4টা হয়ে থাকে। কেন সেটা আমরা এখনো জানবো। এরপরে পুরো জিনিসটাকে আমি তোমাকে একদম শর্ট করে দেবো, কোনো চিন্তা করার কারণ নেই। ঠিক আছে, তো আগে আমরা একটুক জিনিস যদি বুঝে ফেলতে পারি তাহলে আশা করি আমাদের আর কখনো প্রবলেম হবে না। এবং আমি সাধারণত সবসময় শিক্ষার্থীদের বলি প্লিজ তোমরা এই 4টা একটু মুখস্থ রাখবা, এই 4টা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে, নাহলে তোমরা যে কোনো জায়গায় যে কোনো সময় প্রবলেম ফেস করবা। ঠিক আছে, ওকে। তো 4টা কি দেখো, তো প্রথমে আমি হচ্ছে এখানে একটা সমকোণী ত্রিভুজ নিব, প্রথম চতুর্ভাগে থাকবে সমকোণী ত্রিভুজ, প্রথম চতুর্ভাগে থাকবে। ঠিক আছে, ওকে। তো প্রথম চতুর্ভাগে দিলাম সমকোণ ত্রিভুজ। হ্যাঁ, তো একটু খেয়াল করে দেখো এই সমকোণ ত্রিভুজ এ বি সি সবকিছু ঠিকঠাক আছে। এই কোণটা কই, বা এই কোণটা থেটা, এবং এই কোণটা কি অবশ্যই সূক্ষ্মকোণ না? উত্তর হচ্ছে হ্যাঁ সূক্ষ্মকোণ। এবং এখানে আমার যেটা যে স্থানাঙ্কটা আছে সেটা অবশ্যই কি এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই, কারণ এটা প্রথম চতুর্ভাগে আছে। সো এটা হচ্ছে আমার এক্স, এটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে আমার আর। তো এখান থেকে আমি থেটা কি পেয়েছিলাম বলো তো একটু আগে? এখানে পেয়েছিলাম হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এই যে একটু আগে আমি সূত্র থেকে কি পেয়েছি, থেটা ইকুয়াল টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন কথা হচ্ছে সবসময় এদের সম্পর্কটা কি শুধুমাত্র প্রথম চতুর্ভাগে থাকবে? উত্তর হচ্ছে না। এই সমকোণ ত্রিভুজটা দ্বিতীয় তৃতীয় চতুর্থ যে কোনো চতুর্ভাগে থাকতে পারে সমকোণ ত্রিভুজটা, তখন তাদের সম্পর্কের ক্ষেত্রে থেটার জায়গায় একটু পরিবর্তন ঘটবে। আরে কেন পরিবর্তন ঘটবে না সেটা আমি তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো আমি এই সেম জিনিসটাই, হ্যাঁ আমি হচ্ছে তোমার সেম জিনিসটা হচ্ছে এখানে কপি করে নিয়ে আসলাম। ঠিক আছে, সেম জিনিসটাই আনলাম এবং এটাকে আমি একটু ফ্লিপ করব। হ্যাঁ,
একদম সেম সমকোণ ত্রিভুজটা আমি এই পাশে নিয়ে চলে আসছি, ঠিক আছে? একটু ঘুরাই দিই যেন সুন্দর লাগে দেখতে। ওকে, এখন এই কোণটাও কিন্তু আমার থেটা, এই কোণটা কিন্তু আমার থেটা, ঠিক আছে? তো এর আগে আমরা থেটা বলতে আসলে কাকে বুঝিয়েছিলাম বলতো? যে আমার এক্স অক্ষ থেকে এই যে আর আছে, দেখো ভালো মতো করে বুঝো, এই যে এক্স অক্ষ থেকে এই যে আর আছে, হ্যাঁ, এদের মধ্যবর্তী কোণটা কিন্তু থেটা ছিল। এক্স অক্ষ থেকে এই যে আর আছে, এই আর এদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আমার থেটা, হ্যাঁ। তো এখন আমি যখন এটাকে দ্বিতীয় চতুর্ভাগে নিয়ে চলে আসলাম, তখন এটা স্থানাঙ্কটা কি হবে? হ্যাঁ, মাইনাস এক্স কমা ওয়াই, এটা স্থানাঙ্ক কি? মাইনাস এক্স কমা ওয়াই, ঠিক আছে? তাহলে আর এটা কি আমার আর, এটা কি আমার আর, তাই না? এখন তুমি একটু চিন্তা করো তো, যে যদি তুমি বলো যে ভাইয়া আপনার এই যে আর, এই আর ধনাত্মক এক্স অক্ষের সাথে কোন কোণে আবদ্ধ বা কোন কোণে আছে, তুমি কি বলবা যে এই কোণে আছে? কারণ দেখো যে কোণ কিন্তু এক্স অক্ষের সাথে এই আর কে থাকতে হবে, এক্স অক্ষের সাথে আর মানে মডুলাসকে থাকতে হবে, বা আর এ বলতেছি। তো এক্স অক্ষের সাথে তুমি যখন কোণটা চিন্তা করবা, তখন কিন্তু বলবা হচ্ছে এই কোণটা, দেখো যে এক্স অক্ষ হচ্ছে এইটা আর আর হচ্ছে এটা, তো এদের মধ্যবর্তী কোণ কিন্তু এটা, এক্স অক্ষ হচ্ছে এটা আর হচ্ছে এটা। এর আগেও কিন্তু এক্স অক্ষ থেকে আর এদের মধ্যবর্তী কোণটা ছিল থেটা, এখন এক্স অক্ষ হচ্ছে এটা আর হচ্ছে এটা। তাহলে এখন তুমি একটু বলো তো যে এই কোণ আর এই কোণ দুইটাই কি সমান? এই কোণ আর এই কোণ দুইটাই কি সমান? উত্তর হচ্ছে না। আরেকটা কথা আরেকবার বলতেছি, যে কোণটা সাধারণত হচ্ছে এক্স অক্ষের সাথে আর এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতেছে আমরা। তাহলে এখানে যখন আমি একটা সমকোণ ত্রিভুজ উৎপন্ন করলাম, তাহলে এক্স অক্ষ থেকে যে আর, তাহলে এদের মধ্যবর্তী কোণটা নির্ণয় করতে হবে থেটা ওয়ান। তাহলে এখন থেটা ওয়ান আর থেটা এটা কি একই রকম? উত্তর হচ্ছে না, এটা তো একই রকম না। কিন্তু আর কি একই রকম? উত্তর হচ্ছে আর ছিল এটা, এখানে আর এটা, আর কিন্তু একই, আমি কিন্তু এটা এখানে কপি করছি। আর কেন একই? দেখো আর মানে আমরা কি জানি বলতো, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো আর হচ্ছে সেম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বাট এখানে তো এক্স নেই, এখানে তো মাইনাস এক্স আছে, মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো এটা মানে তো ভাইয়া রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তার মানে আর কিন্তু চেঞ্জ হবে না, মাইনাসের উপর স্কোয়ার দিলে এটা প্লাস হয়ে যায়। সো আমার মনে রাখবো যে চারটা চতুর্ভাগে আর এর কোনো পরিবর্তন হবে না, আর সেম থাকবে। তাহলে পরিবর্তন হবে কোথায়? থেটাতে পরিবর্তন হবে। তাহলে এটা কি থেটা ওয়ান। এখন থেটা ওয়ান পাবো কিভাবে? সিম্পল হিসাব, থেটা ওয়ান পাবো কিভাবে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটা কি বলবো, মানে একটু ছোট বাচ্চাদের মতো একটা প্রশ্ন করি। তাহলে ছোট বাচ্চাদের মতো প্রশ্ন উত্তর দিয়ে ফেলতে পারলে তোমরা এটা খুব ইজিলি বুঝতে পারবা, খুব ইজিলি বুঝতে পারবা। হ্যাঁ, আমি তোমাকে বললাম যে এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? দেখে কে পারে? এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, তাহলে এই কোণটা কত? এটা একটা সরলরেখা, হ্যাঁ, বলো তো এই কোণটা কত? থেটা কোণটা কত হবে একটু দেখি, কে পারো বলতে? থেটা কোণটা কত হবে একটু বলো তো? এটা যদি আমার 120 ডিগ্রি হয়, এটা যদি থেটা হয়, তাহলে আমার এই থেটা কোণটার মান কত হবে বলো তো দেখি, কে পারে? একজন বলছে 60 কেমনে পাইলে 60 ডিগ্রি? ও মা, এটা তো অনেক কঠিন প্রশ্ন করছিলাম, তোমরা প্রত্যেকে পারছো। 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি থেটা ইকুয়াল টু, তাহলে হচ্ছে 60 ডিগ্রি। ভাই আপনি 180 ডিগ্রি কোথায় পাইলেন? আমরা প্রত্যেকে জানি এটা একটা সরল কোণ, এই সরল কোণটা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে 120 বিয়োগ করলে তো থেটা পাওয়া যাচ্ছে। আর এই 180-কে আমরা কি লিখতে পারি বলো তো? পাই লিখতে পারি না? 180-কে আমরা কি পাই লিখতে পারি কিনা বলো তো? আমরা 9 10-এ শিখে আসছি না যে 180 ডিগ্রি মানে পাই লেখা যায়, 90 ডিগ্রি মানে হচ্ছে পাই বাই 2 লেখা যায়, এগুলো আমরা শিখে আসছিলাম না? হ্যাঁ, তাহলে আমি 180 ডিগ্রির জায়গায় যে আমি কোনো পাই লিখি, তোমরা কি মন খারাপ করবা? বলতে হচ্ছে না ভাইয়া করবো না। কেন? কারণ ভাই পাই আর 180 ডিগ্রি বলতে একই কথা, একটা হচ্ছে ডিগ্রিতে, একটা হচ্ছে কি রেডিয়ানে, তাই না? তাহলে একটু তুমি খেয়াল করে দেখো, একটু তুমি খেয়াল করে দেখো যে আমার দরকার কি? আমার দরকার হচ্ছে এই থেটা ওয়ান বের করা। তাহলে আমি থেটা ওয়ানটা পাবো কিভাবে? থেটা ওয়ানটা পাবো কিভাবে? দেখো থেটা ওয়ানটা পাওয়ার উপায় হচ্ছে একটাই, যে প্রথমে আমি হচ্ছে এই যে পাই পর্যন্ত আসবো। দেখো প্রথমে আমি হচ্ছে কি পাই পর্যন্ত আসবো, হ্যাঁ পাই, দেখো প্রথমে পাই পর্যন্ত আসছি, এরপর আমি কি এটাকে বিয়োগ করে দেবো। দেখো এই জিনিসটাকে বিয়োগ করে দেবো, তাহলে এই জিনিসটা আর এই জিনিসটা কি একই রকম না? এটা থেটা কোণ, এটা থেটা কোণ, কারণ একটু আগে তো বলছি এটা থেটা কোণে আছে, এটা থেটা কোণ, তাহলে এটা কি থেটা কোণ, যদি আমি ওখান থেকে কপি করে নিয়ে আসছি, তাহলে আমি এটা হলো থেটা কোণ, এটা হলো থেটা কোণ। তাহলে আমি যদি এখন দেখো পাই থেকে যদি থেটা বিয়োগ করে দিই, পাই থেকে যদি আমি থেটা বিয়োগ করি, তাহলে আমি কি থেটা ওয়ান পাচ্ছি কিনা বলো তো? যে আমি যদি 120 ডিগ্রি বা এখানে তুমি থেটা ওয়ান দাও, হ্যাঁ এখানে তুমি থেটা ওয়ান নাম দিলা, হ্যাঁ তুমি এবার এটাকে থেটা ওয়ান নাম দিলা, থেটা ওয়ান দিলা, থেটা ওয়ান,
তাহলে থেটা 1 পাবা কিভাবে বলো? থেটা 1 আমি বের করতে যাচ্ছি। থেটা 1 আমি পাবো কিভাবে? থেটা 1 ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থেটা, তাই তো? তো এখানে ব্যাপারটা এরকম হচ্ছে, দেখো থেটা 1 পাওয়ার উপায় কি? 180 ডিগ্রি মাইনাস হচ্ছে থেটা। হ্যাঁ, এখন 180 ডিগ্রি পাই লিখছি, পাই মাইনাস থেটা। আর এই থেটা মানে কি? থেটা মানে একটু আগে বের করা হয়েছে কি বলতে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে আমরা এখান থেকে এখন লিখতে পারি হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং এই ওয়াই বাই এক্সটা অলওয়েজ পজিটিভ মান বসাবা। কি মান বসাবা? পজিটিভ, নেগেটিভ বসাবা না। ওয়াই মানে এখানে পজিটিভ, মাইনাস এক্স আছে, বাট তুমি কি বলবা? প্লাস এক্স বলবা। টেন ইনভার্সের পরে অলওয়েজ পজিটিভ মান বসাবা। ওই নেগেটিভের জন্য তুমি এখানে পাই মাইনাস করতেছো, তো টেন ইনভার্সের পরে অলওয়েজ পজিটিভ মান বসাবা, কখনোই নেগেটিভ মান বসাবা না। তাহলে একটু কাছে ক্লিয়ার হয়ে গেছে যে আমাদের এখান থেকে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স লিখতে হবে। ঠিক আছে, তার মানে আমি হচ্ছে এই কোণটা পাবো কিভাবে? পাই পর্যন্ত যাব, তারপর হচ্ছে ব্যাক করব। কতটুকু ব্যাক করব? থেটা ব্যাক করব। সেটা হচ্ছে যে এটার মতো, যে পাই পর্যন্ত যাব, তারপর থেটা ব্যাক করলে আমি কি থেটা 1 পাচ্ছি। তুমি এটাকেও ঠিক সেম ভাবে চিন্তা করো। ঠিক আছে, ওকে। এরপরে যদি আমরা হচ্ছে সেম জিনিসটাই নিয়ে আসি, হ্যাঁ, এটাকে একটু ফ্লিপ করে নিই, আর কি ফ্লিপ হবে এটা? এভাবে থাকবে এটা। ওকে, এখানেও সেম হবে। হ্যাঁ, এখানেও তুমি যখন এটার কাছে আসবা, তো তুমি কি পাবা দেখো তো, যে আমার এবার এই কোণটা বের করতে হবে। দেখো আমার এবার কোন কোণটা বের করতে হবে? এই কোণটা। এই দেখো এখানটার সাথে এইটা বের করতে হবে, এইটা। দেখো আমার আর কি এটা না, আমি কি বলছিলাম বলতো, থেটা কোণের সাথে আর এর আমরা দূরত্বটা বের করবো। এক্স অক্ষের সাথে আর এর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করবো, তাই না? তাহলে আমার এটা হচ্ছে আমার আর, তাহলে আমাকে এই কোণটা বের করতে হবে। আর এই কোণটা পাবো কিভাবে? একটু খেয়াল করে দেখো তো, যে এটা হচ্ছে আমার 180, দেখো এতটুকু হচ্ছে আমার কি 180। তাহলে আমি বলবো কি 180 ডিগ্রি মানে পাই। তাহলে একটু সামনে আগাইতে হবে। কতটুকু সামনে আগাবো? থেটা কোণে। কতটুকু কোণে আগাবো? থেটা কোণ। এটাও থেটা সেম কোণ। তাহলে পাই প্লাস হচ্ছে থেটা, আর পাই প্লাস থেটা মানে হচ্ছে পাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটা অলওয়েজ পজিটিভ, ওয়াই বাই এক্স। তার মানে দেখো এটা ছিল আমার কি ব্যাক করতে হবে, এবারে আমার কি যোগ করতে হবে, হ্যাঁ। এরপর আমাদের লাস্ট সেটা হচ্ছে এটা। এখানে আমরা একটু কপি করে আমরা নিচে নিয়ে চলে আসি। আর আমাকে ফ্লিপ করতে হবে, এটা তো না, এটা। ওকে, এবার এটা পাইছি। তো এটাতে আমি কি করবো দেখো, যে এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আসতে হবে। এবার নতুনটা কি? নতুনটা হচ্ছে আমার এখান থেকে শুরু করে আমাকে এই পর্যন্ত আসতে হবে, তাই না? তাহলে এটা আমি পাবো কিভাবে? এটা আমি এভাবে পাইতে পারি না। দেখো তো, যে প্রথমে আমি 2 পাই যাব, এবার ব্যাক করব। কতটুকু ব্যাক করবো? যে থেটা কোণে ব্যাক করবো, অলওয়েজ আমি থেটা কোণে ব্যাক করবো। 2 পাই মাইনাস হচ্ছে কি থেটা। তাহলে আমি এখান থেকে পাচ্ছি হচ্ছে 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এবং এই জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি শুধুমাত্র অর মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। দুইটাই তুমি লিখতে পারবা। দেখো এই কোণটা যেহেতু তুমি 2 পাই পর্যন্ত ঘোরার দরকার নেই, তুমি যদি শুধুমাত্র এতটুকু জিনিস ঘুরে আসো, এক্স অক্ষে থেকে ঋণাত্মক দিকে আসো, তাহলে এটা যদি প্লাস থেটা হয় তাহলে এটা মাইনাস থেটা হবে, আর কিছু না। ওটা পরে বুঝাচ্ছি, আমি তোমাকে পুরো জিনিসটা আরেকবার বুঝাচ্ছি। প্রথমের মতো আছে, দ্বিতীয়টা পাওয়ার জন্য তোমাকে পাই পর্যন্ত যেতে হবে, তারপর ব্যাক করতে হবে। এভাবে মনে রাখবা, দ্বিতীয়টা পাওয়ার জন্য পাই পর্যন্ত যায়, তারপর ব্যাক করবো, পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। 3 নাম্বার আসার জন্য কি করতে হবে দেখো, পাই পর্যন্ত যাবো, তবে একটু সামনে আগাবো। কতটুকু আগাবো? থেটা কোণে আগাবো, তাহলে পাই প্লাস থেটা, এভাবে মনে রাখবা। 4 নাম্বারটা পাওয়ার জন্য কি করতে হবে? 2 পাই পর্যন্ত যেতে হবে, তারপর ব্যাক করতে হবে। 2 পাই মাইনাস হচ্ছে থেটা, থেটা মানে হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তুমি 2 পাই তারপর ব্যাক এভাবে না করে তুমি হচ্ছে যে এক্স অক্ষের থেকেই তুমি ডিরেক্টলি ব্যাক করতে পারো। এতটুকু ব্যাক করলেও চলবে। এখন এতটুকু ব্যাক করা মানে হচ্ছে মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। উপরটা হচ্ছে কি, তুমি উপর দিকে এতটুকু গেছো, এই জন্য বলছিলে কি টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এখন তুমি সেম পরিমাণ নিচের দিকে যদি যাও, ঘড়ির কাটার দিকে যদি তুমি যাও, তাহলে কি করতে হয় বলতো? মাইনাস চিহ্ন দিতে হয়।
সো আমাদের এমসিকিউ পরীক্ষাতে এটা দিয়েও অ্যান্সার থাকতে পারে, এটা দিয়েও অ্যান্সার থাকতে পারে। অনেকে বলে ভাই আসলে আমি রিটেন আসলে কি করব? রিটেন আসলে তুমি যে কোনো একটা সূত্র লিখলেই চলবে, 4 নম্বরের জন্য দুটো সূত্র, এটা লিখলেও চলবে, এটা লিখলেও চলবে। বা যখন এমসিকিউতে আসবে তখন কিন্তু ভাই এটাও থাকতে পারে, এটাও থাকতে পারে। তাই জন্য মনে রাখবো 4 নম্বর চতুর্ভাগের জন্য দুইটা সূত্র, একটা হচ্ছে 2π - tan ইনভার্স y/x, আর এটা হচ্ছে শুধুমাত্র -tan ইনভার্স y/x। এমসিকিউতে যে কোনো একটা থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে, ঠিক আছে? তো এখানে আমি একটু হিজিবিজি করে লিখছি, ঠিক আছে? তো এই পুরো জিনিসটা হচ্ছে আমি এখানে খুব সুন্দর করে লিখছি, ঠিক আছে? এই পুরো জিনিসটা আমি এখানে খুব সুন্দর করে লিখছি। তো এটা অর দিয়ে আরেকটা লিখে রাখো, -tan ইনভার্স y/x। হ্যাঁ, তো আমাদের চতুর্ভাগ অনুযায়ী কোণ নির্ণয়, আমরা বুঝে নিতে হবে যে কোন চতুর্ভাগে কোনটা। প্রথম চতুর্ভাগে এক্স ওয়াই দুটাই প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে -x + y, 3 নম্বর চতুর্ভাগে -x - y, 4 নম্বর চতুর্ভাগে x, -y। চারটা চতুর্ভাগের জন্য থিটার মান ভিন্ন ভিন্ন, বাট আর হচ্ছে একটাই, আর একটাই, থিটা হলো চারটা। তো সেই চারটা থিটা আমি এখানে লিখে দিচ্ছি। হ্যাঁ, এবং আমি এখানে স্থানাঙ্কটাও লিখে দিচ্ছি স্পষ্ট করে। তো অঙ্কে কিভাবে আসবে, অঙ্কের মধ্যে কিভাবে দেওয়া থাকবে সেটা আমরা একটু পরে দেখব। আগে আমরা থিওরিটা শিখে নিই, তারপর আমরা দেখবো আসলে অঙ্কে কিভাবে থাকে। অঙ্কে দেখার পরে তোমরা বলবো আরে এত সহজ জিনিস, কিন্তু কাব্য ভাই এত কিছু কেন বুঝালো? দরকার আছে, একটু বেসিকটা শিখে রাখা দরকার আছে, ঠিক আছে? ওকে, দেখো তোমরা এতটুকু জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। ওকে, এরপরে আমরা আমাদের পরবর্তী মেইন জায়গায় চলে যাব, যে পুরো জিনিসটাকে তোমাকে হচ্ছে আমি একটু গুছাই দিব, ঠিক আছে? পুরো জিনিসটা তোমাকে আমি একটু গুছাই দিব। ওকে, তো এখান থেকে আমরা নতুন একটা জিনিস একটু মাথায় রাখবো, যে থিটা চারটা হতে পারে, কিন্তু নোট করে রাখো যে নোট হচ্ছে আমাদের আর এর সূত্র একটাই, আর এর সূত্র একটাই। সে আর এর সূত্রটা কি? r = √x² প্লাস হচ্ছে y², বা থিটা সূত্র চারটা, আর এর সূত্র একটা। হ্যাঁ, এই পুরো জিনিসটা আমরা পরের টাইপে গিয়ে তোমাকে আরেকটু বুঝাই দিব, এবং পরের টাইপে আমরা আমাদের অঙ্কে চলে আসব, পরের টাইপে আমরা অঙ্কে চলে আসব, ঠিক আছে? এই টাইপটা হচ্ছে এটা, টাইপটা একটু বুঝো। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। তোমাকে পরীক্ষায় এমসিকিউ তো থাকে, রিটেনের ক নাম্বারও থাকে। তুমি যখনই প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবে তুমি দেখবে এই টাইপটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, এবং এই টাইপটা থেকে পরীক্ষায় একটু বেশি প্রশ্ন আসে। কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করা, এটা আমাদের টাইপ নাম্বার 1। তা আমরা একটু খেয়াল করে দেখো, তোমাকে প্রশ্নের মধ্যে হচ্ছে x, y দিবে, এটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে, এবং এটাকে তোমাকে কনভার্ট করতে হবে। কিসে কনভার্ট করতে হবে? এটাকে আমাকে কনভার্ট করতে হবে r, থিটাতে, কারণ তারা বলছে কার্তেশীয় থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, ঠিক আছে? তার মানে x, y দেওয়া থাকবে, তোমাকে কি নির্ণয় করতে হবে? r, থিটা। তার মানে একটু আগে কিন্তু আমরা তোমাকে বললাম যে r এর সূত্র হচ্ছে কি √x² প্লাস y², এবং সূত্র কয়টা? একটা। সূত্র কয়টি? একটি। আর থিটা কয়টি সূত্র? চারটি সূত্র, ঠিক আছে? সো তুমি যখন r নির্ণয় করবে তোমাকে কোনো সাবধানতা অবলম্বন করতে হবে না, কিন্তু যখন তুমি থিটা নির্ণয় করবা তখন তোমাকে অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে। তোমাকে দেখতে হবে যে x, yটা দেওয়া আছে, এটা অ্যাকচুয়ালি কোন চতুর্ভাগে আছে, তারপর তোমাকে থিটাটা নির্ণয় করতে হবে। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখি, হ্যাঁ, নাহলে তো কঠিন লাগতে থাকবে। তোমাকে এটা দেওয়া আছে, এটা কি দেওয়া আছে? x, y, হ্যাঁ, আর থিটা না, থিটা তো একটা কোণ, তাই না? তো এটা দেওয়া আছে x আর y, x, y দেওয়া আছে, পরীক্ষা বলে দিবে যে x, y দেওয়া আছে, তোমাকে পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। হ্যাঁ, ওকে, তো আমাকে x, y দেওয়া আছে, তো আমি প্রথমে r নির্ণয় করব। r এ চলে গেলাম। r মানে হচ্ছে কি বলতো? -1² প্লাস হচ্ছে √3²। তাহলে কত হচ্ছে একটু খেয়াল করে দেখো, -1² মানে 1 প্লাস হচ্ছে 3, আর 1 + 3 মানে কি হয় বলো তো? √4 হয়, আর √4 মানে কত হয়? 2 হয়। শেষ, আর বের হয়ে গেল। আর নিয়ে কোনো মাথা ব্যথা নাই। যখনই আমি এভাবে থিটা লিখবো তখনই মনে রাখতে হবে আমাকে সাবধান হতে হবে। তাই কেন আমাকে সাবধান হতে হবে? কারণ থিটা চারটা সূত্র,
এখন তোমাকে দেখতে হবে তোমাকে তারা যেই স্থানাঙ্কটা দিছে এটার জন্য কয় নাম্বার সূত্রটা প্রযোজ্য। 1 2 3 4 একটু কমেন্ট করে বলো তো এটার জন্য কয় নাম্বার সূত্র লাগবে। আরে এসব প্রশ্ন করার আগে উত্তর দিলে হয়। হ্যাঁ 2 নাম্বার। এখন অনেকে বলো কেন ভাই 2 নাম্বার লাগতেছে, তুমি দেখো এক্স এর মান হচ্ছে মাইনাস, ওয়াই এর মান হচ্ছে কি প্লাস। এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস। তা আমরা কি বলছি দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান প্লাস, এবং তার সূত্র হচ্ছে এইটা, তাই না? এটা দেখার দরকার নাই, জাস্ট এটা দেখবা। হ্যাঁ পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওকে, তাহলে আমরা বলবো সাবধান, এবং আমরা খেয়াল করলাম যে এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় চতুর্ভাগের জন্য, তাই না? তাহলে আমরা বলবো দ্বিতীয় চতুর্ভাগে থেটা ইকুয়াল টু, সূত্র কি বলতো? সূত্র হচ্ছে ভাইয়া পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। হ্যাঁ টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এবং আমি বলেছিলাম যে সবসময় যেন আমরা চেষ্টা করবো এখানে পজিটিভ মানটা লেখার জন্য, √3/1 লিখবো। দেখো -1 আছে, বাট আমি লিখছি কিন্তু 1। তো অনেক বই তুমি এখানে মডুলাস পাবে, একটা মডুলাস দেওয়া আছে, তো আমি আর মডুলাসটা দিই নাই, তো মডুলাস দিয়ে এখানে মাইনাস দিয়ে দিলাম, কারণ আমরা জানি মডুলাসের ভিতরে মাইনাস থাকলে সে প্লাস হয়ে বের হয়ে আসে, তো দরকার নেই। আমরা হচ্ছে মডুলাসটাতে কিচ্ছু দিব না, আমরা খালি বলবো টেন ইনভার্স √3/1 ছিল -1, বাট আমরা বলবো +1, কারণ মাইনাসের জন্য আমরা অলরেডি একটা কাজ করে ফেলছি পাই মাইনাস, তো ওই জন্য আর মাইনাস রাখা লাগবে না। টেন ইনভার্সের পরে অলওয়েজ পজিটিভ মানটা লিখবা, ঠিক আছে? ওকে, তাহলে হচ্ছে পাই মাইনাস টেন ইনভার্স √3। ক্যালকুলেটর আছে না, একটু চাপে দেখো তো টেন ইনভার্স √3 মানে কত দিচ্ছে তারা। তারা তোমাকে দিবে হচ্ছে 60 ডিগ্রি। হ্যাঁ টেন ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, আর 60 ডিগ্রি মানে তুমি কি লিখতে পারো বলো তো, π/3 লিখতে পারো, ঠিক আছে? তাহলে আমি এটা মানে লিখবো হচ্ছে π/3, এবং আমি যে ক্যালকুলেশন করি 3π মাইনাস হচ্ছে পাই, তাহলে হচ্ছে কত দেখো তো 2π/3। তাহলে দেখো আমি আর পাইলাম 2 আর থেটা পাইলাম কত 2π/3। তাহলে এটা আমার হয়ে গেল কি বলতো পোলার স্থানাঙ্ক। তাহলে আর কমা থেটা মানে আমি কত পাইলাম 2,2π/3। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। দেখো তো ভাইয়ারা তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? 2π/3 তুমি ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানও লিখতে পারো। অনেক সময় পরীক্ষাতে এমসিকিউতে তোমাকে ডিগ্রিতেও দিতে পারে, তখন তুমি 2π/3 করতে পারবা না, পাই মানে 180 করে ফেলতে পারবা। এই তো অনেকে ডিগ্রিতে অ্যান্সার দিচ্ছে, ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নেই। ওকে, তো আমরা আমাদের যখন তারা কার্তেশীয় স্থানাঙ্ক দিবে আমাদের মাথায় রাখতে হবে কয় নম্বর চতুর্ভাগে আছে, এবং মজার বলছে এটা অনেক জায়গাতে আসছে। হ্যাঁ অনেক জায়গাতে আসছে, এটা একটু দেখি। দেখো এটা কতবার বোর্ড পরীক্ষা আসছে, ও মাই গড প্রচুর আসছে, দেখো কতবার আসছে, ঠিক হিসাব নাই, মানে ক্যালকুলেশন করাও যাচ্ছে না, এতবার আসছে। তো এটা কি আমরা নিজেরা করতে পারবো না? হ্যাঁ আমরা কি এটা নিজেরা করতে পারবো না? তো তোমরা খাতায় অঙ্কটা একটু তুলে একটু নিজেরা করো তো, আমি কথা ছাড়াই আমি অঙ্কটা একটু সলভ করি, ঠিক আছে? তোমরা পরে শুধু মিলিয়ে নিও, তোমরা অঙ্কটা নিজেরা করো। ওকে, এখন তোমরা একটু মিলিয়ে নাও তো। কেউ যদি বলো যে ভাই আমি √32 রাখবো, রাখতে পারবো, কোনো সমস্যা নেই। অথবা তুমি তাকে ভেঙে লিখতে পারো, একটা পূর্ণবর্গ সংখ্যা আর একটা নর্মাল সংখ্যা। হ্যাঁ তো 16 দুগুণে 32, তার মানে হচ্ছে 4√2। হ্যাঁ আর আরেকটা হচ্ছে ডিগ্রিতে লেখো বা তুমি রেডিয়ানে লেখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বাট একটু স্মার্ট হও, একটু রেডিয়ানে লেখার চেষ্টা করো, ঠিক আছে? মিলছে, ওকে ওকে।
তো এখানে একটা অঙ্ক আছে, এটা আমরা লিখতেই পারি, এটা আমরা নিজে করব, হ্যাঁ নিজে করি, এটা আমার আসলে করে দেওয়ার কোনো প্রয়োজন আমি দেখতেছি না, হ্যাঁ নিজে করি। এটা হলো প্রথম চতুর্ভাগে আছে এবং এটা পানির থেকেও সোজা, ঠিক আছে। ওকে, এবার আমাদের টাইপ 1 এখানে শেষ। এবার আমরা টাইপ 2 তে চলে আসব। টাইপ 2টা হচ্ছে আমাদের পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করো। পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয়, তার মানে আমাকে প্রশ্নের মধ্যে আর কমা থেটা দেওয়া থাকবে, এটাকে আমাকে কনভার্ট করতে হবে। কনভার্ট করব কিসে? কনভার্ট করব হচ্ছে আমি এক্স কমা ওয়াই, ঠিক আছে। ভালো মতো করে বুঝো, আমাকে দেওয়া থাকবে পোলার স্থানাঙ্ক, মানে আর কমা থেটা দেওয়া থাকবে, কোন থাকলে বুঝে নেবে এটা পোলার দেওয়া আছে। বের করতে হবে কি এক্স কমা ওয়াই। এখন এক্স কমা ওয়াই জন্য আমার সূত্র কি ছিল মনে আছে? তোমার সূত্র ছিল এক্স ইকুয়াল টু আর কস থেটা আর ওয়াই ইকুয়াল টু হচ্ছে আর সাইন থেটা। একদম প্রথম যে দুটা সূত্র ছিল, হ্যাঁ প্রথম যে দুটা সূত্র ছিল আমার, সেই দুটা সূত্র এখানে কাজে লাগতেছে। এই যে 1 নাম্বার আর 2 নাম্বার, এই দুটা সূত্র হচ্ছে আমার এখানে গিয়ে কাজে লাগতেছে, ঠিক আছে, যে এখানে গিয়ে কাজে লাগতেছে। এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল টু কি আর সাইন থেটা, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা দেখি যে আসলে আমরা পারবো কিনা। ওকে, একটা অঙ্ক দিচ্ছে 2,60 ডিগ্রি, পারবো কিনা। তো কিভাবে বুঝবো এটা পোলার? তুমি দেখো যে পরে যেটা দেওয়া আছে এখানে কোন দেওয়া আছে, প্রথমটা দেখে বুঝবা না পোলার নাকি কার্তেশীয়, বাট পরেরটা দেখলে বুঝে যাবা ডিগ্রিতে দেওয়া আছে আমরা পোলার দেওয়া আছে, আমাকে প্রকাশ করতে হবে কি কার্তেশীয়তে, ঠিক আছে। ওকে, ধরে নাও আমি সূত্র ভুলে গেছি, হ্যাঁ চলো আমি ধরে নিলাম আমি সূত্র ভুলে গেছি। দেখো সূত্র ছাড়া এটা করা যায়, এক্স আর ওয়াই, হ্যাঁ বের করতে হবে কি এক্স কমা ওয়াই বের করতে হবে, আমি লিখলাম এক্স ওয়াই। তো এরপরে আমি কি করবো দেখো, আমাকে প্রশ্নে কি দেওয়া আছে 2 আর 60 ডিগ্রি, আমি লিখলাম 260 ডিগ্রি, আবার লিখলাম 260 ডিগ্রি, মানে প্রশ্নে যা দিচ্ছে আমি তাই লিখলাম, অটোমেটিক সূত্র চলে আসবে। এবার আমি বলবো যে এক্স এর জন্য আমি লিখবো হচ্ছে কস, এক্স এর জন্য কস, ওয়াই এর জন্য হচ্ছে কি সাইন। দেখো সূত্র চলে আসছে আর কস থেটা আর সাইন থেটা, ঠিক আছে। তার মানে এক্স ওয়াই আগে লিখবো, তারপর আমাকে যা দেওয়া আছে আমি তাই লিখবো। তো এক্স এর জন্য কস, ওয়াই এর জন্য হচ্ছে সাইন, সূত্র তো তৈরি হয়ে গেছে। দেখো এখন আমরা এখান থেকে বলবো হচ্ছে, বলতো কস 60 ডিগ্রি মান কত? ভাইয়া কস 60 ডিগ্রি মান হচ্ছে আপনার, আমি তো ভুলে গেলাম। আচ্ছা, cos 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, কাটাকাটি করলে কত হবে? √3 হবে, ঠিক আছে। সরি, cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ হবে, হ্যাঁ √3/2 না, হাফ, তাহলে হচ্ছে কত 1। আর sin 60 ডিগ্রি মান কত হবে? √3/2, তাহলে কত হচ্ছে √3। তাহলে দেখো তো ভাই আমার স্থানাঙ্কটা কত হচ্ছে 1, √3। তাহলে এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার, ঠিক আছে 1, √3। দেখো ভাইরা তোমরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা। বড় হাতের এক্স আর বড় হাতের ওয়াই দিও না, এটা ছোট হাতের এক্স আর ছোট হাতের ওয়াই দিবা, ঠিক আছে। দেখো আমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। গুড। ওকে, এরপরে যদি তোমাকে রেডিয়ান দিয়ে ভয় পাওয়ার দরকার নাই, এটা তোমরা নিজেরাই করতে পারবা। ক্যালকুলেটরে বসালে তুমি ডিগ্রিতে প্রকাশ করতে পারবা, অথবা পায়ের জায়গায় তুমি 180 লিখলে তুমি অ্যান্সারটা বের করে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা নিজেরাই করতে পারবো। আর কস থেটা আর সাইন থেটা, এটা করে দেওয়ার কিছু নাই, হ্যাঁ আমাদের ওই 1 নাম্বার টাইপটাই পরীক্ষা বেশি আসবে, ঠিক আছে। 1 নাম্বার টাইপটাই সবচেয়ে বেশি আসে, 2 নাম্বারটা কম আসে। কেন? কারণ সহজ সূত্র, এক্স ইকুয়াল টু আর কস থেটা, ওয়াই ইকুয়াল আর সাইন থেটা। তাহলে আগেরটা কেন কঠিন হয়েছে? থেটা যে 4টা সূত্র আছে এই জন্য কঠিন একটু, ঠিক আছে। ওকে, আর ছোট দুটো টাইপ করে আমরা চলে যাব হচ্ছে বিভিন্ন বোর্ডে কি কি এমসিকিউ আসছিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কি কি এমসিকিউ আসছিল, ঠিক আছে। ওকে, কি বলছে দেখো, পোলার সমীকরণের প্রকাশ। ভয় পাওয়ার কিছু নাই, আমরা এর আগে শিখলাম হচ্ছে স্থানাঙ্ক, এখন আমরা দেখব হচ্ছে সমীকরণ। সমীকরণ মানে ইকুয়াল থাকে, এটা আমরা জানি। সূত্র কি ভাই? সূত্র না, আগে যা সূত্র শিখছি এখানে তাই, শুধুমাত্র এখানে সমীকরণে তোমাকে প্রকাশ করতে হবে, এর বাইরে আর কিছু করা লাগবে না। একটা সমীকরণ তোমাকে দিবে, কার্তেশীয় সমীকরণ দিবে, সেই কার্তেশীয় সমীকরণটাকে তোমাকে যেভাবে হোক না কেন পোলার সমীকরণে প্রকাশ করতে হবে। চলো আমরা দেখে দেখে বুঝে ফেলি যে আসলে কিভাবে কি করতে হবে। এটা হচ্ছে দেখো, তোমাকে তার এখানে যে সমীকরণটা দিয়েছে এটা একটা কার্তেশীয় সমীকরণ। ভাই কেন এটা কার্তেশীয় সমীকরণ বলতো? কার্তেশীয় সমীকরণ আমরা কি শিখছিলাম ভাই? এক্স কমা ওয়াই। দেখো তো এই সমীকরণে কি শুধু এক্স আর ওয়াই আছে না ভাই? এও তো আছে। এ হচ্ছে একটা ধ্রুবক, ওই এর জায়গায় তারা একটা সংখ্যা দিতে পারে, বি দিতে পারে, কে দিতে পারে, যে কোনো কিছু দিতে পারে। বাট এক্স ওয়াই এইটা থাকা মানে বুঝে নিবা সে হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় সমীকরণ। কি? কার্তেশীয় সমীকরণ। আর তাই কিসের প্রকাশ করতে হবে ভাই? পোলার সমীকরণের প্রকাশ করতে হবে। আর পোলার মানে কি বলতো? আর আর থেটা।
তার মানে মনে রাখবা এক্স ওয়াইকে ভ্যানিশ করে দিয়ে সেই জায়গাতে আমাকে আর থেটা নিয়ে আসতে হবে। আর যদি কোনো ধ্রুবক থাকে ও ধ্রুবক থাকুক, ও থাকলে কোনো লাভ নেই, ও আছে ওর মতো থাকুক, বাট এক্স আর ওয়াই রাখা যাবে না। পোলার সমীকরণ মানে হচ্ছে এক্স ওয়াই ওখানে থাকতে পারবে না, ধ্রুবক থাকলে থাকুক সমস্যা নেই, বাট এক্স ওয়াই থাকতে পারবে না। এখন এদিকে কিভাবে সরানো যায় একটু খেয়াল করে দেখো তো। আমরা তো প্রত্যেকে জানি এই সূত্রটা, দেখো আমরা তো জানি যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থেটা, তাই না? আর কস থেটা। তাহলে বলো তো এক্স স্কোয়ার মানে কি? বা এটা মানে হচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থেটা। দেখো তবে একটা স্কোয়ার দিয়ে দিচ্ছে, খালি ভয় পাওয়ার কিছু নাই, স্কোয়ার দিয়ে দিচ্ছে। তাহলে কি হবে? আর স্কোয়ার কস স্কোয়ার থেটা। আচ্ছা, এরপর বললাম যে ওয়াই ইকুয়াল টু কি ভাই? আর সাইন থেটা। তাহলে বলো তো ওয়াই স্কোয়ার মানে কি হবে? কি বলেন ভাই, এটা পারা যাবে তো? আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, যাকে স্কোয়ার দিয়ে দিচ্ছে আর কিছু না। তাহলে এখন তুমি একটু খেয়াল করো তো, অঙ্কের দিকে তাকায় দেখো তো, এখান থেকে আমরা কি বলতে পারি ভাই? এক্স স্কোয়ার মানে হচ্ছে আপনার আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে আপনার আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা। এ স্কোয়ারে থাকুক, কোনো সমস্যা নেই, এ স্কোয়ারে থাকুক, এটা নিয়ে সমস্যা নেই। এরপরে দেখো তো এই জায়গাটাতে আমরা কি আর স্কোয়ার কমন নিতে পারি? উত্তর হচ্ছে হ্যাঁ, নিতে পারেন ভাইয়া। আর স্কোয়ার কমন আমি কি লিখতে পারি এখানে? সাইন স্কোয়ার থেটা প্লাস হচ্ছে কজ স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে কত? এ স্কোয়ার। এখন তোমরা আমাকে বলো তো এটা কি তোমরা 9-10-এ পড়ে আসছো না? মানে আগে কজ স্কোয়ার লেখা বা আগে সাইন স্কোয়ার লেখা একই কথা, কেন? কারণ যেটা প্লাস চিহ্ন আছে। তো এটা মানে আমরা কি লিখতে পারি ভাই? 1 লিখতে পারে, লিখলাম। এরপরে কি লেখা যায়? আর স্কোয়ার সাথে 1 গুণ করলে আর স্কোয়ারই হয়। এরপর আমি উভয় পাশ থেকে স্কোয়ার বাদ দিলে আর ইকুয়াল টু এ, এবং এটাই হচ্ছে আমার কি বলতো? পোলার সমীকরণ। ভাই এটা কিভাবে পোলার সমীকরণ হলো? এখানে তো থেটা নাই, থেটা না থাকুক, আর তো আছে, এবং এখানে তো এক্স আর ওয়াই তো নাই, তাই না? এক্স ওয়াই নাই, এটা একটা প্রথম কথা। দেখো লাস্ট লাইনে দেখো এক্স ওয়াই আছে, উত্তর হচ্ছে না, নাই। এখানে কি আর আর থেটা আছে? উত্তর হচ্ছে হ্যাঁ আছে। এই যে আর তো আছে, থেটা না থাকলে কোনো সমস্যা নেই, আর তো আছে, উত্তর হচ্ছে হ্যাঁ। আর এটা ধ্রুবক ও ধ্রুবক ধ্রুবক মতো থাকুক। এটা হচ্ছে আমার কি বলতো? কার্তেশীয় সমীকরণ থেকে আমি পোলার সমীকরণে প্রকাশ করলাম। কার্তেশীয় সমীকরণ থেকে আমি কি সমীকরণ প্রকাশ করলাম? পোলার সমীকরণে প্রকাশ করলাম। দেখো তো এতটুকু জিনিস বুঝতে পেরেছো কিনা? ওকে, এবার আমরা চলে আসি আমাদের পরবর্তীটাতে। দেখো তো ভাইরা এটা কি পারবা কিনা, একটু তোমরা একটু ট্রাই করে দেখো তো, একটু ট্রাই করে দেখো তো যে এখানে কোন জায়গাতে তোমরা আটকে যাচ্ছ, ওই জায়গাতে আমি তোমাদের ক্লিয়ার করে দেবো, কোনো সমস্যা নেই। বা অঙ্কটা তোমরা একটু নিজেরা করার চেষ্টা করো। এর আগেরটা ছিল হচ্ছে প্লাস দিয়ে, এবার হচ্ছে মাইনাস দিয়ে। ওকে, তো এক্স স্কোয়ার মানে আমরা লিখবো হচ্ছে কি বলতো? আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা বলবো হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা। ছোট্ট একটা নোট তোমাদেরকে মনে রাখতে হবে ভাইয়ারা, ছোট্ট একটা নোট। এটা আসলে ত্রিকোণমিতি সূত্র, হ্যাঁ। তো মনে রাখবা যে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মানে কিন্তু 1, তাই না? বা সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা মানে 1, প্লাসের কারণে সামনে যে কোনো একটা পদ থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট যদি যদি এরকম হয় কজ স্কোয়ার থেটা মাইনাস সাইন স্কোয়ার থেটা, এইটা কিন্তু আবার 1 বইল না, হ্যাঁ, এটা হচ্ছে 1 বইল না, এটা সূত্র হচ্ছে cos 2 থেটা। এটা আপাতত সূত্র আকারে মুখস্থ রাখো, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র, যে যদি প্লাস থাকে তাহলে তো 1, 9-10-এর সূত্র, বাট এখন ইন্টারে উঠে গেছি, এখন এই দুই একটা ইন্টারের সূত্র জানা লাগবে। সেটা আমরা ত্রিকোণমিতি চ্যাপ্টারে গেলে পাবো। cos স্কয়ার থেটা মাইনাস সাইন স্কয়ার থেটা মানে হচ্ছে কি cos টুয়াইস থেটা, ঠিক আছে? সো আমরা আটকে গেছি এই জায়গাটাতে। তো আমরা এখন এখানে কি বলবো দেখো, মুখস্থ রাখবো, হ্যাঁ। সূত্র হচ্ছে মুখস্থ, পৃথিবীতে যত সূত্র আছে সব মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। তো এটা মানে আমরা বলবো হচ্ছে cos 2 থেটা। এটাই অ্যান্সার, এটাই আমার পোলার সমীকরণ, এটাই হচ্ছে আমার পোলার সমীকরণ, ঠিক আছে? দেখো তো বুঝেছো কি না? যদি বলো ভাই এটা কই থেকে পাইছেন, এটা হলো আমাদের ত্রিকোণমিতির সূত্র। তোমার 9-10-এ ত্রিকোণমিতি না, আমাদের ইন্টারমিডিয়েটে ত্রিকোণমিতির সূত্র, ঠিক আছে?
দেখো আমরা এতটুকু জিনিস ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। চারটা টাইপ যদি ঠিকমতো করে বুঝে তাহলে তুমি দেখবে এরপর তুমি কতগুলো বোর্ডের প্রশ্ন সলভ করতে পারতেছো এবং একই সাথে কতগুলো বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন সলভ করতে পারতেছো, তোমার আইডিয়াই নেই। হ্যাঁ, ওকে, জি বুঝছি। তাহলে এখানে আসলে আমরা নতুন একটা জিনিস শিখলাম, আমরা মুখস্থ রাখতে হবে সূত্রটা। হ্যাঁ, ওকে। এবার আসি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। এর আগেরটা কিন্তু ছিল পোলার সমীকরণে প্রকাশ করো, এবার আসছে কি কার্তেশীয় সমীকরণে প্রকাশ করো। তার মানে আমাদেরকে তারা যে সমীকরণটা দিবে সেটা অবশ্যই পোলার সমীকরণ। ভাই বুঝবো কিভাবে এটা পোলার সমীকরণ? আর আর থেটা থাকবে, সহজ হিসাব। ওই আর আর থেটাকে যেমনি হোক সরাই দিয়া আমরা কি করবো বলতো, এক্স আর ওয়াই নিয়ে আসবো। হ্যাঁ, খুবই সহজ, সূত্রে অ্যাপ্লাই করবো, চলে আসবে সবকিছু। ঠিক আছে, ওকে, দেখি কি আছে। তাহলে বলছে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কস টুয়াইস থেটা। হ্যাঁ, তা আমি কি বলছি, এটা একটা পোলার সমীকরণ। কেন? কারণ দেখো এখানে আর আছে আর থেটা আছে, এখন এদিকে যেভাবে সরাই দিতে হবে, সরাই দিতে হবে। সরাই দিয়ে কি করতে হবে, এখানে এক্স আর ওয়াই নিয়ে আসতে হবে। তো দেখো তো প্রথমে কি করা যায়। প্রথমেই তুমি আর স্কোয়ার মানে কিছু লিখবা না, তুমি প্রথমেই বলবা যে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। এই যে কস টু থেটা, এই কস টু থেটা মানে আগে লিখবা কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে সাইন স্কোয়ার থেটা। বা এটা আবার কই থেকে পাইলেন? এই যে একটু আগে যে লিখে দিছি দেখো, একটু আগে আমাদের কি ছিল, একটু আগে আমাদের ছিল কজ স্কোয়ার মানে সাইন স্কোয়ার থেটা মানে আমরা লিখছি কস টু থেটা। আর এবার আমাকে প্রশ্নে দেওয়া আছে কস টু থেটা, তাহলে আমি কি বলবো, কজ স্কোয়ার থেটা মানে সাইন স্কোয়ার থেটা। ঠিক আছে, ওকে। এরপর আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার কজ স্কোয়ার থেটা মাইনাস হচ্ছে এ স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, সাইন স্কোয়ার থেটা। হ্যাঁ, এটা তো এটা মানে কি তুমি কোনো কিছু লিখতে পারবা কিনা, এটা মানে কি তুমি কোনো কিছু লিখতে পারবা কিনা। আবার এটা মানে কি তুমি কোনো কিছু লিখতে পারবা কিনা। উত্তর হচ্ছে আমি কিছু লিখতে পারবো না। কেন ভাইয়া কিছু লিখতে পারবেন না? কারণ আমার এখানে কিছু একটা ঘাটতি আছে। কি ঘাটতি, চলো একটু দেখি তো। আমি তোমাদের বলেছিলাম যে এক্স ইকুয়াল টু হচ্ছে আর কস থেটা, তাহলে যদি স্কোয়ার করে দিই তাহলে কি বলবো, আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা, তাই না? এক্স স্কোয়ার মানে হচ্ছে আর স্কোয়ার কজ স্কোয়ার থেটা। আবারও দেখো ওয়াই স্কোয়ার আমি তখনই লিখতে পারবো যখন আমি বলবো যে আর স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, তাই না? তো আমার এখানে কি আছে, শুধুমাত্র কজ স্কোয়ার থেটা, শুধুমাত্র সাইন স্কোয়ার থেটা। তো এখান থেকে আমি এক্স আর ওয়াই লিখতে পারবো না, আমার লাগবে এক্স ওয়াই। আমাকে থেটা ভ্যানিশ করতে হবে, আর ভ্যানিশ করতে হবে। আমার লাগবে কি, এক্স ওয়াই লাগবে। এখন কি করা যায়? এখন যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা পূরণ করতে হবে। কি ঘাটতি আছে? ঘাটতি আমি একটা খুঁজে পাইছি, দেখো তো তোমরা খুঁজে পাইছো কিনা। আমি একটা ঘাটতি খুঁজে পাইছি। তো আগে যা আছে আমি সবই লিখলাম, যা আছে আমি সবই লিখলাম। বলতো কি ঘাটতি আছে? ঘাটতিটা হচ্ছে আর স্কোয়ার। এখানে একটা আর স্কোয়ার দিব এক্সট্রা, তার মানে প্রত্যেকটা পদের সাথে আর স্কোয়ার গুণ করব। এখানে আমি একটা আর স্কোয়ার দিব, এখানেও আমি একটা আর স্কোয়ার দিব। তার মানে দেখো আমি প্রত্যেকটা পদের সাথে আর স্কোয়ার গুণ করলাম। আবার কমন নিয়ে আমি বাদ দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ওকে। তাহলে এখন কি লাভ হইলো আমার? এখন লাভটা হচ্ছে আমার এটা মানে আমি একটা সূত্র লিখতে পারবো, আবার এটা মানে আমি একটা সূত্র লিখতে পারবো। ঠিক আছে, তো আমি এখান থেকে কি বলতে পারি একটু বলো তো, যে আর স্কোয়ার এখানে আর স্কোয়ার, তার মানে আমি এটাকে একবারে এরকম করে লিখতে পারতাম না। দেখো তো আর স্কোয়ার তারপর হচ্ছে হোল স্কোয়ার লেখা যায়। হ্যাঁ যাবে, কেন যাবে না? কারণ দুটো আর স্কোয়ার মানে আর স্কোয়ার হোল স্কোয়ার লেখা যায়। তাহলে আর স্কোয়ার মানে কি বলতো, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার, তাই না? আমাদের আর মানে কি, আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে আমি যদি এখন তোমাকে বলি আর স্কোয়ার মানে কি হবে, আর স্কোয়ার মানে হচ্ছে কি বলতো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাই না? তাহলে এই যে আর স্কোয়ারের জায়গায় আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আরেকটা স্কোয়ার তো আগে থেকে পড়েই আছে, ওটা আবার বাদ দিও না। হ্যাঁ, ওকে। এ স্কোয়ার এটা মানে কি লেখা যায়, এটা মানে হচ্ছে ভাই এক্স স্কোয়ার, এটা মানে কি লেখা যায় ভাই, ওয়াই স্কোয়ার লেখা যায়, ওয়াই স্কোয়ার লেখা যায়। তা আমি আর এখানে আর কিচ্ছু করতে যাচ্ছি না, আমি এটাকে এইভাবে রেখে দেবো। এখন বলো তো যে এটা কি আসলে আমার পোলার সমীকরণের সরি কার্তেশীয় সমীকরণের প্রকাশ হয়েছে কিনা। উত্তর হচ্ছে হয়েছে। কেমনে বুঝলেন ভাইয়া? কারণ দেখো যে আমার এই সমীকরণে আর নাই, আমার এই সমীকরণে কোনো থেটা নাই, আমার এই সমীকরণে আছে এক্স ওয়াই এবং একটা ধ্রুবক আছে। তার মানে আমি বিশ্বাস করে নিলাম যে হ্যাঁ আমারটা ঠিক আছে। এখন তুমি শেষ দিকে গিয়ে আরেকটা লাইন এক্সট্রা করতে পারো। কি সেই লাইনটা ভাই এক্সট্রা? সেটা হচ্ছে এরকম দেখো যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার, তুমি এখানে এ স্কোয়ার কমন নিয়ে বলবা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তুমি লাস্ট লাইন এটা বলতে পারো, না বললেও কোনো সমস্যা নেই। ঠিক আছে,
দেখো বুঝেছো কিনা। হ্যাঁ, না কোনো কিছু কমন নেওয়ার দরকার নাই। হ্যাঁ, এ স্কোয়ার কমন নিচ্ছে, তুমি এটা কমন না নিলে কি স্যার নাম্বার দিবে না? অবশ্যই দিবে। কমন নেওয়া না নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। এইচএসসিতে হিসাবটা একটু আলাদা। হ্যাঁ, তোমাকে প্রতিটা লাইন দেখানো দরকার নাই, তুমি ডিরেক্টলি এই লাইন থেকে তুমি ডিরেক্টলি এই লাইনে চলে যেতে পারবা, এই লাইন থেকে ডিরেক্টলি এই লাইনে চলে যেতে পারবে, কোনো সমস্যা নেই। স্যারে এক নাম্বারও কাটবে না। বাট প্রথমে আমরা কি বুঝে বুঝে করি, আমরা যত বড় হব তত আমরা নিজেরাই স্কিপ করা শিখবো লাইন। ঠিক আছে, এবার আরেকটাতে চলে আসি। হ্যাঁ, এই অঙ্ক শেষ আমাদের, এবার আরেকটাতে চলে আসলাম। আর 1 প্লাস কস থিটা ইকুয়াল টু 2 দেওয়া আছে। কি করা যায়? এখানে তো কিছু কোনো কাজ পাচ্ছি না। আচ্ছা দেখি, আর প্লাস আর কস থিটা ইকুয়াল টু হচ্ছে 2। কি করা যায়? এই আর মানে হচ্ছে আমার রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই যে আর কস থিটা মানে হচ্ছে আমার কি বলতো, আর কস থিটা মানে হচ্ছে আমার এক্স ইকুয়াল হচ্ছে কত 2। তাহলে আমি এখান থেকে এখন বলতে পারি হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2 মাইনাস এক্স। হ্যাঁ, হ্যাঁ তুমি এটাকে এইভাবে রেখে দাও, কোনো সমস্যা নেই, কিন্তু দেখতে একটু খারাপ লাগতেছে, স্কোয়ার আছে। তাহলে আমি এখন কি করতে পারি বলো তো? আমি এখন হচ্ছে এই জায়গাটা থেকে স্কোয়ার করে দিই, এখানে একটা স্কোয়ার করে দিই, এখানে একটা স্কোয়ার করে দিই। তাহলে পাচ্ছি হচ্ছে কি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস হচ্ছে এক্স স্কোয়ার। কী করলেন ভাই আপনি? কিছুই করি নাই, এক্সটাকে হচ্ছে পাঠিয়ে দিয়ে 2 মাইনাস এক্স, এখন স্কোয়ারটাকে সরানোর জন্য উভয় পাশে উভয় পাশে স্কোয়ার করে দেবো। তাহলে এখানে এটা, এখানে এটা। ওকে, এখন দেখো এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে, তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 4x। যে এক্স স্কোয়ার কাটাকাটি চলে যাবে। ঠিক আছে, এটা কাটাকাটি চলে যাবে। ওকে, তো এরপর লাস্টে আমি একটা ছোট্ট কাজ করতে পারি, 4 কমন নিয়ে বলতে পারি 1 মাইনাস এক্স। কমন না নিলেও চলতো। ঠিক আছে, কমন না নিলেও চলতো। দেখো তো বুঝছো কিনা, এখানে আমার আর থিটা দুইটাই ছিল, আমি আর থিটা সরাই দিয়ে শুধুমাত্র এক্স ওয়াই রাখছি এবং ধ্রুবক রাখছি, এর বাইরে কিন্তু আর কেউ নাই। হ্যাঁ, তার মানে আমারটা কিসে প্রকাশ হয়েছে বলো তো? কার্টেসীয় সমীকরণে প্রকাশ হয়ে গেছে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার পোলার সমীকরণ দিয়ে কি বলতো, কার্টেসীয় সমীকরণ। বুঝেছি। এখন বলতো এই অঙ্কটা আমি কি ডিরেক্টলি লিখতে পারবো আর মানে হচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, হ্যাঁ, আর এখানে আমি লিখতে পারবো এক্স, এরকম কিছু লেখা যাবে, নাকি আগে কিছু একটা নিতে হবে বলতো? এই অঙ্কটা আমরা শুরু করব কিভাবে, মানে আমাদের কি শুরুতেই কোনো কিছু নিতে হবে কিনা বলতো? আমরা কি শুরুতেই কিছু নিব কিনা? হ্যাঁ, দেখি তো পারো কিনা। হ্যাঁ, গুড, ক্লিয়ার হয়েছে, ভালো হয়েছে। এখন বলো যে এই অঙ্কটা আমরা কি এভাবে স্টার্ট করবো কিনা? একজন লিখছে শিমুল, শিমুল লিখছে দুই পাশে আর নিতে হবে। ওকে, এই অঙ্কটা তোমরাই করবা, আমি খালি তোমাকে একটু হিন্টস দিয়ে দিচ্ছি যে আমরা কিন্তু আসলে এখানে কিছুই লিখতে পারবো না যদি না আমরা একটা এক্সট্রা আর নেই, এখানে একটা আর দিয়ে গুণ করতে হবে, মানে আমাদেরকে উভয় পাশে আর নিতেই হবে, নাহলে আমরা আসলে কিছু করতে পারবো না। ঠিক আছে, ওকে, আর স্কোয়ার না, আর করতে হবে, আর 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 গুণ করতে হবে, স্কোয়ার দিও না। হ্যাঁ, ভুল করে আবার স্কোয়ার মাইরো না। হ্যাঁ, এটা মানে কিন্তু আর ইন্টু আর। হ্যাঁ, আমি উভয় পাশে আর নিচ্ছি, আর নিচ্ছি। হ্যাঁ, ওকে, তাহলে তুমি বলে আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ আর সাইন থিটা। হ্যাঁ, এরপর দেখো আর স্কোয়ার মানে তুমি কি লিখবা, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ আর সাইন থিটা মানে হচ্ছে এ ওয়াই। অ্যান্সার এটাই, শেষ, আর কিচ্ছু করার নেই। এই তো সুন্দর অ্যান্সার দিয়েছো ফাতেমা আক্তার মারিয়া। আর দিয়ে গুণ করবো মোহাম্মদ কামরুল ইসলাম জাকি। ভেরি গুড, ভেরি গুড, এই তো তোমরা বুঝে ফেলতেছো, ভেরি গুড। এখন আমি যেটা নিয়ে আসবো, তোমরা কি সবাই এটার জন্য প্রস্তুত আছো নাকি প্রস্তুত নাই? তোমরা কি এটার জন্য প্রস্তুত আছো কিনা একটু বলো তো কমেন্ট করে। আমি কিন্তু তোমাদেরকে কমেন্ট করতে বলবো, তোমাদের কিন্তু কমেন্ট করতে হবে। ঠিক আছে, অ্যান্সারটা, কারণ তোমরা কি এই চারটা টাইপ ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক থেকে কার্তেশীয় স্থানাঙ্ক 3 নাম্বার, পোলার সমীকরণ থেকে কার্তেশীয় সমীকরণ 4 নাম্বার, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ। এই চারটা টাইপ কি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? যদি বুঝতে পারো তাহলে এই এমসিকিউগুলো প্রত্যেকে তোমরা করতে পারবে। ঠিক আছে, প্রত্যেকে করতে পারবে। এখন চলো দেখি কে কে করতে পারো। হ্যাঁ, প্রথম এটা হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2023-এ আসছে, 24-এ পরীক্ষা এখনো হয় নাই, বুঝছো? সো 23-এর লাস্ট আপডেট। হ্যাঁ, দেখি এটা কে পারো। এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত? ওকে, দাও, রিপ্লাই দাও। হ্যাঁ রেডি ভাইয়া, আমি তোমাকে প্রশ্ন দিয়ে দিচ্ছি, এখন প্রশ্ন করো।
দেখছো তোমাকে তারা কার্তেশীয় দিয়ে পোলার দিতে বলছে, আমি বলছি না যে এটাই পরীক্ষাতে বেশি আসে, কার্তেশীয় থেকে পোলার। এমসিকিউ ফায়ার বক্স, আচ্ছা জিলানি ভাইয়া লিখছি এমসিকিউ ফায়ার বক্স। একজন বলছে এ, সুমি বলছে এ, ওকে। টু কমা 60 ডিগ্রি একজন বলছে সি, তার মানে অ্যান্সার সে বলছে ডায়েরি মিল্ক এ। অনেকে লিখছে এ, পারভেজ লিখছে এ, পানি পানি একজন লিখছে অ্যান্সার। তো আমিনুল ইসলাম, ফাতেমা আক্তার, ম্যাক্সিমাম সবাই এ বলছে। তো আমি একটু চেক করি, হ্যাঁ আর আগে চেক করি। হ্যাঁ তো দেখো তো ভাই, এটাকে যদি স্কোয়ার করো তাহলে 1 পাবা, ডিরেক্ট লিখলাম, প্লাস ফর্মুলার প্লাস, আজীবন জন্য প্লাস। এটাকে যদি স্কোয়ার করো তাহলে কত পাবো, 3 পাবা। তাহলে কত পাচ্ছ এখান থেকে বলো তো, 2 পাচ্ছ। √4 মানে হচ্ছে কত, 2। তো 2 তো সবগুলোতে দেওয়া আছে, বের করে লাভ হইল না। যাই এবার থেটাতে যাই। থেটা যখন আমি বের করবো তখন এটা কয় নাম্বার চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ না, তৃতীয় চতুর্ভাগ। তো তৃতীয় চতুর্ভাগ মানে কি, পাই প্লাস মানে কি 180 ডিগ্রি প্লাস, 180 ডিগ্রি প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই হচ্ছে প্লাস নিব, এক্স হচ্ছে প্লাস নিব, তার মানে √3/1। তো √3/1 তো লেখার দরকার নাই, তাই না, √3। তাহলে 180 ডিগ্রি প্লাস টেন ইনভার্স √3 বলতে কত ডিগ্রি বুঝায় বলো তো, 60 ডিগ্রি বুঝায়। তাহলে হচ্ছে কত ডিগ্রি বলো তো, 240 ডিগ্রি। হ্যাঁ তাহলে এই যে দেখো 2 পাইলাম আর 240 ডিগ্রি পাইলাম, তাহলে এটা অ্যান্সার 2, 240 ডিগ্রি। এই তো, হ্যাঁ এই তো, দেখলেই বোঝা যাচ্ছে, গুড। বা তা আমি করে দিলাম। একজন বলছে ভাই দেখলে তো বোঝা যাচ্ছে 180, তৃতীয় চতুর্ভাগ মানে কি 180 ডিগ্রি প্লাস কিছু একটা হবে। তো 180 ডিগ্রি বড় হতে তারা একটাই দিছে অপশন, দেখে বোঝা যাচ্ছে। বুঝছো, তুমি যখন মাথা চিন্তা করবো তখন বুঝতে পারবা, আরে অপশনে দেখে বোঝা যাচ্ছে, অপশন দেখে। কিভাবে বুঝলেন ভাই আপনি? কারণ কি 180 ডিগ্রি প্লাস প্লাস, তার মানে তো মানটা 180 ডিগ্রি বড় হচ্ছে। বাট তোমার এখানে অপশন দিছে কি 120, 60, 30, তার মানে এটাই তো হবে, এটাই তো হবে, তাই না? ওকে। তো মাঝে মাঝে স্যার একটু বোকামি করে, তোমরা ধরে ফেলবা যে এই বোকামি করছে। দেখো এর আগেটা কিন্তু আসছিল ময়মনসিংহ বোর্ড 2023, এটা হচ্ছে যশোর বোর্ড 2022। আরো এমসিকিউ আসছিল, আমি এতগুলো লিখি নাই। একই টাইপের অঙ্ক বারবার তোমরা করবা কেন? ওকে দেখো কোনটা হবে, কোনটা হবে দেখো। তো প্রথমে আমরা আগে আর বের করে ফেলি। আর মানে হচ্ছে কি বলতো, এটাকে স্কোয়ার করব 16 প্লাস এটাকে স্কোয়ার করব। তা দেখো এটাকে স্কোয়ার করলে কত হচ্ছে, 16 ইন্টু হচ্ছে 3, 48। 16 আর 48 যোগ করো, হ্যাঁ তাহলে হচ্ছে √64। √64 মানে কত হবে, 8 হবে, ঠিক আছে। ওকে, এটা হওয়ার সমানে বেশি। তো যাই হোক, এবার দেখি পাই আছে। হ্যাঁ তো এটা কোন চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ তাহলে হচ্ছে আমার থেটা ইকুয়াল টু কি হয় বলতো, এবার রেডিয়ানে আছে কিন্তু, হ্যাঁ ডিগ্রিতে আবার নিও না। পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অবশ্যই পজিটিভটা নিব। তাহলে আমি কি করব, 4 কেটে দিব, থাকবে কত বলতো, পাই মাইনাস টেন ইনভার্স √3। আর টেন ইনভার্স √3 বলতে কত, 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি মানে কত বলতো, π/3, 2π/3 অ্যান্সার। তার মানে এইটাই অ্যান্সার সি। এই সর্বনাশ, আমার আগে পোলাপাইন রিপ্লাই দেয়, এটা কোনো কথা? হ্যাঁ আমার আগে যদি তোমরা করে ফেলো তাহলে কেমনে হবে বলো তো? এবারে চলেছে আরেকটাতে, সকল বোর্ডে আসছিল 2018 সালে এবং ঢাকা বোর্ডে 17তে আসছিল। তারপর আমরা বুঝতে পারছি যে হুবহু এমসিকিউ পরীক্ষাতে চলে আসছে, এটা একদম সত্যি কথা। তোমাকে আমি মানে আমরা যখন পেড বেচে ক্লাসগুলো নিব, আমাদের প্রথম ক্লাসটার প্রায় আধা ঘন্টার মতো এটাই থাকবে, আমার তোমার শুভ হবে, সেটা হচ্ছে অ্যানালাইসিস করে দেখানো তোমাকে যে কোন টাইপ থেকে কতগুলো এমসিকিউ আসে। হ্যাঁ এগুলো জিনিস তোমাকে অ্যানালাইসিস করে দেখানো হবে, যে কিভাবে আমরা বুঝবো যে এই চ্যাপ্টারে কোন কোন টাইপ খুব বেশি ইম্পর্টেন্ট। টাইপের পাশে সংখ্যাটা লেখা থাকবে, যেখানে কতগুলো পূর্বে বছরে এমসিকিউ আসছিল বা তোমার সিকিউ আসছিল, সেটা আমি তোমাকে উল্লেখ করে দিব। আসলে দিন শেষে কি জানো, যে তুমি অগোছালোভাবে পড়াশোনা করার থেকে তুমি একটু গুছিয়ে পড়ো, হ্যাঁ তাহলে তোমার পড়াশোনাটা শুরু থেকে গোছানো থাকবে। প্লাস যদি তোমার যদি একটা ধারণা থাকে, অ্যানালিসিস করা থাকে যে হ্যাঁ এই টাইপটা অনেক ইম্পর্টেন্ট, এটা একটা একটু কম ইম্পর্টেন্ট, একদম লেস ইম্পর্টেন্ট। সো পরীক্ষার আগের রাতে তখন তোমার এত লাফালাফি করতে হবে না যে এটা পড়বো নাকি ওটা পড়বো, কোনটা ছাড়বো কোনটা ধরবো। যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আগে পড়তে হয়, এটা সবসময়ের জন্য সত্য কথা। কারণ ইম্পর্টেন্ট থেকে প্রায় 70% প্রশ্ন আসে। তারপর তোমার 2 স্টার যেগুলো, সেগুলো থেকে 20%।
তারপর 1 স্টার বা লেস ইম্পর্টেন্ট হলে 10% আসতে পারে, আসলেও আসবে না আসলেও নাই, ঠিক আছে? তো এভাবে তোমাকে একটু ক্যাটাগরি ভাগ করতে হবে, তাহলে তোমার ওই পরীক্ষার আগে রাতে বলো, অ্যাডমিশনের সময় বলো, সব সময় তুমি একটা রিল্যাক্সে থাকতে পারবা, কারণ তুমি জানো যে ওই চ্যাপ্টারে কোন কোন টপিকস ইম্পর্টেন্ট আর কোন কোন টপিকস ইম্পর্টেন্ট না। কারণ তুমি যদি নাই জানো যে কোন টপিকস ইম্পর্টেন্ট আর কোন টপিকস ইম্পর্টেন্ট না, তুমি সবই পড়ে গেছো, সব পড়ছো পরীক্ষার আগে রাতে, মাথার মধ্যে কিন্তু খিচুড়ি হয়ে যাবে। তুমি আগে থেকে যতই পড়াশোনা করো না কেন, পরীক্ষার আগে রাতে তুমি সব করে গেছো, একটু প্রবলেমে পড়বা, কারণ পরীক্ষার আগে তুমি এত লোড নিতে পারবা না, তোমার মাথার মধ্যে এত লোড তুমি নিতে পারবা না, আসলে সত্যি কথা যেটা। হ্যাঁ, অনেকে চিন্তা করে না আমি সব পড়ে যাবো, এটা আসলে হয় না, সব পড়তে গেলে তোমার মাথা আউড়ায় যাবে। হ্যাঁ, তা আমরা তোমাকে ক্লাসে, একাডেমিক ক্লাসে আমরা তোমাকে সবই করাবো, কিন্তু আমরা তোমাকে এই জিনিসটা স্পষ্ট করে বলে দিব যে পরীক্ষার আগে তুমি এত সময় পাবে না, সর্বোচ্চ 1 দিন বা 2 দিন বন্ধ পাবে। কোনো কোনো কলেজ আছে যেটা কলেজে টার্ম ফাইনাল হয়, সেখানে কোনো বন্ধও থাকে না। এখন তুমি ভাই আজকে ধরো তুমি রাতে, দিনের বেলা তুমি কেমিস্ট্রি এক্সাম দিয়ে আসছো, পরের দিন তোমার ম্যাথ, তোমার পক্ষে কি সম্ভব? হ্যাঁ, 2টা চ্যাপ্টার হোক বা 1টা চ্যাপ্টার হোক, পুরোটা দেখে যাওয়া ইম্পসিবল ব্যাপার, আসলে ইম্পসিবল ব্যাপার। হ্যাঁ, তো ক্লাসের মধ্যে তোমাকে বলে দেওয়া হবে যে হ্যাঁ এগুলো ইম্পর্টেন্ট, এগুলো অতটা ইম্পর্টেন্ট না। তো পরীক্ষায় আসলে তুমি সেই হিসেবে দেখে যেও। আর যদি হাতে অনেক সময় থাকে তাহলে অবশ্যই তুমি সবগুলো দেখে যাবা, বা যদি হাতে কম সময় থাকে, আমরা জানি যে হাতে কম সময় থাকে পরীক্ষার আগে, তো তখন তুমি হচ্ছে এই জিনিসগুলো বেশি করে দেখে যাবা। আসলে দিন শেষে তুমি যতই পড়ো না কেন, তুমি যতই অনেক কিছু জানো না কেন, তুমি সবই জানো, মানুষ এটা দেখবে না, দেখবে তোমার রেজাল্টটা, তুমি রেজাল্ট কি করেছো, তোমার কলেজের রেজাল্ট কি, তোমার এইচএসসির রেজাল্ট কি, তোমার অ্যাডমিশনের রেজাল্ট কি। কেউ তোমাকে বলবে না যে তুমি কি কি পারো একটু বলো তো দেখি, কেউ বলবে এটা? আজ পর্যন্ত কেউ বলেনি, কখনো বলবেও না। তুমি কি কি জানো এটা কেউ তোমাকে জানতে চাবে না, তোমার রেজাল্টটাকে জানতে চাবে। সো আমরা আমাদের টার্গেট থাকবে তোমাদেরকে জানানো, প্লাস এটাও আমাদের মেইন টার্গেট যে তুমি যেন পরীক্ষার হলে ভালো করে আসতে পারো, ঠিক আছে? ওকে, এটা আশা করি অলরেডি অনেকে অ্যান্সার দিয়েছে। এর মধ্যে ভাই আপনার নাম কি? আমার নাম নাই। আচ্ছা আচ্ছা, এটা কি পারছো? হ্যাঁ, এটা কি পারছো? এটা হলো তোমার দ্বিতীয় চতুর্ভাগ। হ্যাঁ, এটা তোমার দ্বিতীয় চতুর্ভাগ। তো দ্বিতীয় চতুর্ভাগ যদি হয়ে থাকে তাহলে অবশ্যই এটাই তো হবে দ্বিতীয় চতুর্ভাগ, ডি অ্যান্সার হবে, অ্যান্সার ডি হবে। দেখো তো অ্যান্সার কি ডি কিনা। এটা আমি করে দিচ্ছি না, হ্যাঁ, অ্যান্সার কিন্তু ডি, অ্যান্সার হচ্ছে ডি, অ্যান্সার ডি। গুড, এটা করে দিচ্ছি না, অ্যান্সার ডি। হ্যাঁ, ওকে, এটা এটা তা তোমাকে দিচ্ছে। এবার দেখো, এটা এই বছর আছে, সিলেট বোর্ড 2023, মানে রিসেন্ট বছরে আসা একটা অঙ্ক। তা তোমাকে বলছে 3, -60 ডিগ্রি। সো একটা কোণ দেওয়া থাকা মানে কি বুঝে নিবা, পোলার দেওয়া আছে, কার্তেশীয়তে প্রকাশ করতে হবে, তাই না? তা আমাদের সূত্র কি শিখছি, এক্স ওয়াই লিখবো, সূত্র ভুলে গেছি আমিও। তাহলে এখন কি করতে হবে, আমাদের প্রশ্নে যা দেওয়া আছে তাই লিখতে হবে, যা আছে তাই লিখলাম, যা আছে তাই লিখলাম। এরপরে শিখিয়েছিলাম হচ্ছে এক্স এর জন্য বলবো হচ্ছে কস, হ্যাঁ, আর ওয়াই এর জন্য বলবো হচ্ছে কি সাইন। এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিব, যেটা একটা নেগেটিভ কোণ দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তারা একটু দুষ্টমি করে নেগেটিভ কোণ দিচ্ছে, কোনো সমস্যা নাই। আমরা আশা করি প্রত্যেকে এটা জানি যে 9, 10-এ শিখে আসছো, কস মাইনাস থেটা মানে হচ্ছে কস থেটা, হ্যাঁ, সেক মাইনাস থেটা মানে সেক থেটা, আর বাকিগুলোর সাথে যদি মাইনাস থাকে তাহলে সেই মাইনাসটা কি সামনে চলে আসে, মাইনাস সাইন থেটা। তাহলে আমরা বলবো এখানে কি দেখো তো, 3 cos 60 ডিগ্রি, cos মাইনাস থেটা মানে cos থেটা, তো cos 60 ডিগ্রি মান কত হয়, হাফ হয়, 3/2। ওকে, আর এটা মাইনাসটা সামনে চলে আসবে, -3। sin 60 ডিগ্রি মান কত হবে, √3/2। তাহলে মান হচ্ছে -3√3/2। তার মানে হচ্ছে 3/2 -3। এটা দেখো তো ভাইয়ারা, সি আসছে কিনা, ওয়াও, ভেরি গুড। এই তো তোমাদের সবারই অ্যান্সার চলে আসছে, তোমাদের সবারই অ্যান্সার চলে এসেছে, ভেরি গুড, ভেরি গুড বয়, ভেরি গুড গার্ল। এই এটা কি আমার করে দেওয়া লাগবে? করে দেওয়া লাগবে না, ক্যালকুলেটর চাপবা অ্যান্সার পেয়ে যাবা। হ্যাঁ, এটা ডু, হ্যাঁ, এটা ডু, আমরা নিজেরাই করি। হ্যাঁ, যদি বলে ভাই আমি জানি না ভাইয়া সাইন 270 ডিগ্রি, কস 270 ডিগ্রি, ক্যালকুলেটর চাপো, অ্যান্সার চলে আসবে, ঠিক আছে? ক্যালকুলেটর চাপো, অ্যান্সার চলে আসবে। হ্যাঁ, ক্যালকুলেটর চাপো। এটা কি বলছে দেখো তো, এবার রিসেন্টলি আসছে রাজশাহী বোর্ডে। হ্যাঁ, আর 1 + cos θ = 2 সমীকরণটি কি প্রকাশ করে? ওয়াও, সরলরেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অনেক কিছু বলছে। তো কি হয় দেখো, এই অঙ্কটা আমরা কিন্তু করে আসছি, দেখো আর দিয়ে গুণ করে, আর প্লাস হচ্ছে
আর কস থেটা ইকুয়াল টু হচ্ছে 2। তো এরপরে কি বলেছিলাম বলো তো, যে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস এটা মানে কি লেখা যায় এক্স ইকুয়াল হচ্ছে 2। এই অঙ্কটা আমি তোমাদের করে দিচ্ছি একটু আগে, তাহলে বলতে হবে এটা কি প্রকাশ করে, 2 মাইনাস হচ্ছে এক্স। এবার এখানে স্কোয়ার করে দিব, স্কোয়ার করে দাও। তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এরপর তোমার কিন্তু ভাই একটা স্কোয়ার বাদ চলে যাবে। এরপর তোমার এখানে কি পড়ে আছে দেখো তো, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4 মাইনাস 4x। তো এটা এখন আসলে তোমরা শিখো নাই, তোমরা যদি কোনিক্স চ্যাপ্টারটা শিখো তখন তোমরা এটা বলতে পারবা, ঠিক আছে, তখন তোমরা এটা বলতে পারবা। বাট আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দিই, হ্যাঁ আমি তোমাকে একটু হিন্টস দিয়ে দিই, হ্যাঁ একটুতে হিন্টস দেওয়াই যায়, হ্যাঁ একটুতে হিন্টস দেওয়াই যায়, তাই না? তো যদি কখনো বৃত্ত হয়, মানে যদি কখনো বৃত্ত নির্দেশ করে, তাহলে সে অবশ্যই এরকম করে থাকবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম আকার, বা এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এরকম টাইপের থাকবে। বাট আমি বললাম যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, যদি এরকম থাকে তাহলে এটা বৃত্ত নির্দেশ করে। সরলরেখা কখন নির্দেশ করে? সরলরেখা কখন নির্দেশ করে? যখন দেখবে এরকম থাকবে এ এক্স প্লাস হচ্ছে বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। অর্থাৎ সরলরেখার পাওয়ার কিন্তু 1 থাকে, এক্স এর পাওয়ার আর ওয়াই এর পাওয়ার হচ্ছে 1 থাকবে। আর বৃত্ত নির্দেশ করবে কখন? যখন এক্স এর পাওয়ার ওয়াই এর পাওয়ার 2 থাকবে। এরপর আরো অনেক শর্ত থাকে যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমানিত হয়, তো অত কিছু আর বলতেছি না আপাতত। আর পরাবৃত্ত, উপবৃত্ততে এখন যাবো না আমি। পরাবৃত্ত কিভাবে চিনবে তোমরা? পরাবৃত্ত, হ্যাঁ পরাবৃত্ত হচ্ছে এটা, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ax বা এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 4ay, 4ay। তো এটা মুখস্থ করতে যায় না, আমি যেভাবে বলবো খালি মনে রাখবে এভাবে, ভালো মতো করে শোনো। এটাকে আপাতত মুখস্থ রাখিও না। বৃত্ত চেনার উপায় আপাতত জন্য বলতেছি, বৃত্ত চেনার উপায় হচ্ছে এক্স আর ওয়াই দুটার উপরে পাওয়ার 2 হবে। আরো শর্ত আছে, ওগুলো বলতেছি না। এক্স আর ওয়াই দুটা পাওয়ারের উপর, মানে দুটা চলকে পাওয়ার 2 হবে, তাহলে বৃত্ত নির্দেশ করে। সরলরেখা কি বলছি? এক্স আর ওয়াই দুটার পাওয়ার হচ্ছে 1 1 থাকবে, এক্স আর ওয়াই দুটার পাওয়ারে কি থাকবে? 1 থাকবে। আর পরাবৃত্ত নির্দেশ করে হচ্ছে দুটা চলক, একটা এক্স একটা ওয়াই, একটার পাওয়ার হবে 2, একটার পাওয়ার হবে 1। পরাবৃত্ত কিভাবে চিনবা? একটার পাওয়ার 2, একটার পাওয়ার 1। এখন যে কোনো চলকের পাওয়ার 2, যে কোনো চলকের পাওয়ার 1 হইতে হবে। যদি এরকম দেখো যে একটা চলকের পাওয়ার 2, একটা চলকের পাওয়ার 1, তাহলে এটা অবশ্যই পরাবৃত্ত নির্দেশ করে। এখন তুমি একটু তাকায় দেখো তো, যে একটা চলকের পাওয়ার 2 আর একটা চলকের পাওয়ার কত? 1। ধ্রুবক আছে, ওটা দিকে তাকানোর দরকার নেই। একটা চলকের পাওয়ার 2, একটা চলকের পাওয়ার 1, তার মানে এটাকে পরাবৃত্ত নির্দেশ করে। তাহলে বলবা কি নির্দেশ করে? পরাবৃত্ত। সো নতুন একটা কিছু শিখলাম, ঠিক আছে? দুইটা চলকের পাওয়ার যদি 2 হয় তাহলে বৃত্ত নির্দেশ করে, দুইটা চলকের পাওয়ার যদি 1 1 হয় তাহলে আমরা বলবো সরলরেখা নির্দেশ করে। আর যদি একটার পাওয়ার 2 আর একটার পাওয়ার যদি 1 হয়ে থাকে তাহলে বলবো কি? পরাবৃত্ত নির্দেশ করে। আপাতত এতটুকুই শিখবো, এখানে আরো অনেক কথাবার্তা থাকে, এত কথাবার্তা কিন্তু বলতেছি না, সিম্পল ভাবে তোমাদের এই জিনিস আমি বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো, ঠিক আছে? হ্যাঁ পরাবৃত্ত, তাহলে পরাবৃত্ত চেনার উপায় বুঝছো, দুটা চলকের একটার পাওয়ার 2 একটার পাওয়ার 1 থাকতে হবে, তাহলে সেটা কি নির্দেশ করবে? পরাবৃত্ত নির্দেশ করবে। এটা আসছে এবার আমাদের কুমিল্লা বোর্ড 2023 রিসেন্টলি আসছে, যে এটার পোলার সমীকরণ প্রকাশ করো। এটা কোনো ব্যাপার কিছুই নাই, এটা মানে হচ্ছে কি লেখা যায়? আর স্কোয়ার লেখা যায় প্লাস কেন ওয়াই মানে কি লিখবো বলো তো ভাই? আর সাইন থেটা, ইকুয়াল টু 0। এটা আর কমন নিয়ে নাও, আর কমন নিয়ে আর বাদ দিয়ে দাও, তাই থাকবে হচ্ছে আর প্লাস এ সাইন থেটা ইকুয়াল টু 0, আর প্লাস এ সাইন থেটা ইকুয়াল টু 0। তোমাদের আগে আমি করছি, এবার নাও দেখো বুঝছো কিনা। আর কমন নিলে আর উপায় চলে গেলে 0 সাথে গুণ হয়ে গেলে নাই হয়ে যাবে। এবার বোর্ড তো হয়ে গেল, এবার ঢাকা ভার্সিটি থেকে চলে একটু ঘুরে আসি। বোর্ড কমপ্লিট, এবার আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আমরা এবার ঘুরে আসি, হ্যাঁ চলো ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ঘুরে আসি। হ্যাঁ ক্লাস শেষ করে ফেলবো, আর 3টা অঙ্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, অঙ্কগুলো করে আমরা শেষ করে দেবো, ঠিক আছে? ওকে চলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 15-16তে আসা একটা অঙ্ক, বাকিরা একটু ট্রাই করো। হ্যাঁ বলছে পোলার স্থানাঙ্ক তোমাকে দিচ্ছে, কার্তেশীয় স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, এক্স আর ওয়াই। ক্যালকুলেটর ইউজ করতে পারো আপাতত তোমরা, হ্যাঁ বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালকুলেটর নাই কিন্তু, হ্যাঁ 3 cos 150 ডিগ্রি আর একটা হচ্ছে 3 sin 150 ডিগ্রি। হ্যাঁ
এবং মনে রাখিও আমাদের যে পেইড ব্যাচে ক্লাস আছে আমার আর তোমার শুভ ভাইয়া 26 ব্যাচে, সেখানে কিন্তু শুধুমাত্র একাডেমিক পড়াবো না, সেখানে অবশ্যই অ্যাডমিশনও থাকতেছে, বুঝছো? অ্যাডমিশন মানে ফুল অ্যাডমিশন কভার কখনো কেউ করায় না একাডেমিকে। তোমাকে এই জিনিসটা বোঝানো যে হ্যাঁ, একাডেমিকের জন্য আমাদের যে অঙ্কগুলো আছে সেটা করবো, এর পাশাপাশি বুয়েটে আসা অঙ্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা অঙ্ক, তারপর তোমার জিএসটিতে আসা অঙ্ক, সিকে রুয়েটে আসা অঙ্ক, হ্যাঁ, রুয়েট কুয়েট চুয়েট সাস এগুলোতে আসা অঙ্ক আমরা কিন্তু করাবো তোমাদেরকে। কেন ভাই আপনি এটা করাবেন? আমরা তো ভাই এখনো মানে এত ভালো স্টুডেন্ট না, বা আমাদের তো এখন থেকে জানা দরকার নেই। উত্তর হচ্ছে অবশ্যই জানা দরকার আছে। তোমার ফিউচার যেটাতে নির্ভর করছে, বা তোমার ফিউচার যেখানে টার্গেট, সেটা তোমাকে আগে থেকেই শুরু করতে হবে। কেননা এইচএসসি পড়াশোনাটাই দিয়ে তোমাকে কিন্তু আসলে বুয়েটে এক্সাম দিতে হবে, ভার্সিটিতে এক্সাম দিতে হবে, সব জায়গাতে এক্সাম দিতে হবে। সো এই জন্য ফার্স্ট ইয়ার থেকে, ফার্স্ট দিন থেকেই পুরো অ্যাডমিশন স্টাইলে পড়াশোনা করতে হবে না, একাডেমিক স্টাইলে পড়াশোনা করতে হবে। কিন্তু তার পাশাপাশি কিছু বুয়েটের ম্যাথ, কিছু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ, কিছু সিকে রুয়েটে আসা ম্যাথ, কিছু রুয়েট কুয়েট চুয়েটে আসা ম্যাথ, এগুলো সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। তাহলে বিশ্বাস করো, পরবর্তীতে যখন তুমি মানে এই অঙ্কগুলো দেখবে, তখন তুমি বলবে আচ্ছা আমি তো একদম প্রথমে কাব্য হয়ে গেছে শিখছিলাম এই অঙ্কগুলো, শো হয়ে গেছে শিখছিলাম এই অঙ্কগুলো, তখন তোমার কাছে জিনিসটা সহজ লাগবে। তা আমরা যদি তোমাকে একাডেমিকে পড়ার মধ্যে কিছু অঙ্ক ঢুকাই দিই, তুমি টেরও পাবা না। হ্যাঁ, বলবে দেখো দেখো এই অঙ্কটা এভাবে করছো একাডেমিকে, এটা বুয়েটে আসছে অঙ্কটা, তখন ওয়াও এই অঙ্কটা বুয়েটে আসছে, কানেকশন করে পড়াবো। ব্যাপারটা এরকম না যে হুট করে একটা অঙ্ক বললাম এটা বুয়েটে, না, যখন যে টাইপ পড়াবো সেই টাইপগুলো থেকে বুয়েটে কোনো অঙ্ক আসছে কিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অঙ্ক আসছে কিনা, সেগুলো আমরা কানেকশন করে পড়াবো। এবং আমাদের যে 24 ব্যাচের ছিল, আমাদের যে 25 ব্যাচ আছে, তাদেরকে কিন্তু আমরা এই টাইপ ভিত্তিক ম্যাথের মধ্যে কিন্তু তাদের একটা আলাদা সেগমেন্টে রাখছিলাম, যে অ্যাডমিশনের জন্য একটা আলাদা ক্লাস ছিল। তো এবার আমরা চিন্তা করছি না, আমরা এবার একাডেমিক ক্লাসের মধ্যেই আমরা অ্যাডমিশনে অঙ্কগুলো ঢুকাই দিব। ঠিক আছে, যে একটা টাইপ করাচ্ছি, হ্যাঁ বোর্ডের অঙ্ক শেষ, হঠাৎ একটা বুয়েটের অঙ্ক ঢুকাই দিলাম, তুমি টেরও পাবা না। হ্যাঁ, বা তুমি বুয়েটের অঙ্ক সলভ করে ফেলছো, পরে দেখবা লেখা আছে বুয়েট, তখন ভালো লাগবে নিজেরই। ঠিক আছে, ওকে। তো আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো এখানে। ওকে, তোমাদের জিলানি ভাইয়া বলছে যে 3,150 ডিগ্রি, এটা হচ্ছে কোন চতুর্ভাগ বলছে সে, দেখি তো ভুল বলছে নাকি, তৃতীয় চতুর্ভাগে। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগে অ্যান্সার হচ্ছে সি। ওকে, তো যাই হোক, তোমরা ক্যালকুলেটার মানটা বসাও বলতে পারবা ডিরেক্টলি, হ্যাঁ, যে 150 ডিগ্রি মান কত হয়, -√3/2 হবে, আর সাইন 150 ডিগ্রি মান হচ্ছে হাফ হবে। ঠিক আছে, সো আমরা এখান থেকে ডিরেক্টলি বলতে পারি -3√3 ডিভাইড বাই হচ্ছে 2 ইকুয়াল টু হচ্ছে 3/2। হ্যাঁ, তো এটা হচ্ছে অ্যান্সার। এটা দেখো জিএসটি, জিএসটি তোমরা তোমাদের আইডিয়া আছে কিনা আমি জানি না, তবে এখন কিন্তু ওই যে খুলনা ইউনিভার্সিটি, খুলনা ইউনিভার্সিটি, তারপর তোমার আরও যে অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে, তোমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তো এগুলোতে পাবনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এগুলোতে এখন আসলে আর এক্সাম হয় না, ওই জিএসটি আছে গুচ্ছ, এটার মধ্যে সব বিশ্ববিদ্যালয়গুলো চলে আসছে। তো জিএসটি এক্সামের প্রায় সিট সংখ্যা 14 থেকে 15,000-এর মতো আছে। তো ওই জায়গার প্রশ্ন হচ্ছে এটা। হ্যাঁ, এবং দেখো তো কিছুক্ষণ আগে কি আমরা এই অঙ্কটা সলভ করলাম না? কিছুক্ষণ আগে তো করেছে, এটা তো বোর্ডে আসা একটা অঙ্ক, দেখছো জিএসটির মতো একটা জায়গাতে বোর্ডের অঙ্ক দিচ্ছে, সেটা কোন অঙ্কটা দেখো তো, এই যে এই অঙ্কটা দেখো, এই যে মাত্র আমরা একটু সলভ করছি না, দেখো তো এই অঙ্কটা মাত্র সলভ করছি, যে y² = 4 - 4x, y² = হচ্ছে 4 - 4x, তাহলে আমরা এটা অ্যান্সার বলবো। এটা দেখো একটু আগে কিন্তু আমরা এই অঙ্কটা করছি, তো এই অঙ্কটা এর আগেও একবার করা হয়েছে, তো এই অঙ্কটা আবার করবো না, মাত্র করা হয়েছে, তাই না? রাজশাহী বোর্ড 2023-এ আসছে, সেই অঙ্কটা কিন্তু আসলে দেখো জিএসটির আসা একটা অঙ্ক, তাই না? তো এটা পূর্বে করানো হয়েছে, পূর্বের ম্যাথ। ঠিক আছে, আমাদের ক্লাসে লাস্ট ম্যাথ হচ্ছে এটা, আজকে ক্লাসে লাস্ট অঙ্ক হচ্ছে এটা। চিটাগাং ইউনিভার্সিটি 14-15-তে আসছিল, যে বলছে এই সমীকরণটির পোলার সমীকরণ প্রকাশ করো। পোলার মানে সেখানে হচ্ছে আর থিটা আনতে হবে, এক্স ওয়াই ভ্যানিশ করে দিতে হবে। তাহলে আমরা এটা মানে কি বলতে পারি ভাই, r² বলতে পারেন 2a, এই এক্স মানে আমি কি লিখতে পারি বলো তো, আর cos θ লিখতে পারি, ইকুয়াল টু 0, দুই পাশ থেকে আর বাদ দিয়ে দাও, r - 2a cos θ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে r = 2a cos θ ইকুয়াল টু হচ্ছে কত, ইকুয়াল টু থাকবে না, এটা ওপাশে নিয়ে চলে গেছে, r = হচ্ছে 2a cos θ, এ হচ্ছে অ্যান্সার।
এই তোমরা বি বলছো কেন রে? হ্যাঁ, এ অ্যান্সার। গুড, ভেরি গুড। তোমাদেরকে আসলে ধরে ধরে বুঝিয়েছি তো, তাই একটু সময় লেগেছে। হ্যাঁ, তো আমরা আসলে ওইভাবে পড়াই। সাপোজ যখন 26 ব্যাচ পড়াবো তখন 26 মতো করে পড়াইতে হয়। আবার যখন আমি 25 ব্যাচকে পড়াচ্ছি 2025 তারিখে ম্যাথ চ্যালেঞ্জের প্রোগ্রামে, তো সেখানে কিন্তু আবার এত স্লোলি হয় না, তখন একটু স্পিডটা বাড়ে যায়। আবার যখন অ্যাডমিশনে যাই ভার্সিটি, তখন স্পিডটা আরেকটু বাড়ে যায়। যখন ইঞ্জিনিয়ারিংয়ে যাই তখন আরও একটু বাড়ে যায়। তা আসলে ধাপে ধাপে আমাদের স্পিড একটু এদিক ওদিক করতে হয়। আবার যখন 9-10 পড়ানো হয় তখন এখানে আরেকটু স্পিডটা কমে দেওয়া হয়। হ্যাঁ, ঠিক আছে। তা আসলে তোমাদের বয়সের সাথে আমাদেরকে বারবার বয়সটাকে একটু ম্যাচ করে নিতে হয়। হ্যাঁ, কারণ আমরা জানি যে তোমাদের যে কোনো সময় প্রবলেম হতে পারে। তো তোমাদেরকে আমি লাস্ট আরেকবার বলে দিচ্ছি যে আমাদের ক্লাস আজকে এই পর্যন্ত থাকবে। ইনশাআল্লাহ আমরা আগামীকাল ক্লাসে 3.1-এ আরও অনেক কিছু শিখবো এবং 3.2 আমরা টাচ করব। আরেকটা ব্যাপার হচ্ছে যে আবারও তোমাদেরকে বলবো যে আমাদের বন্দি পাঠশালা থেকে আমরা 26 ব্যাচের জন্য পেইড প্রোগ্রাম নামিয়েছি এবং ইনশাআল্লাহ এই জায়গাটাতে তোমরা যে কোনো প্রোগ্রাম ইনরোল করো না কেন, রুটিন কখনো ক্ল্যাশ হবে না। যেমন আমাদের ক্লাস যদি হয় সন্ধ্যা 7টার দিকে, ফিজিক্স ক্লাস হবে রাত 9টার দিকে। আমাদের যদি হয় শনি সম্বুধ, ফিজিক্সের ধরনের শনি সম্বুধ, তার মানে দুটো স্লটে, শনি সম্বুধ 7টা থেকে 9টা বা 9টা থেকে 11টা, 9টার আগে ক্লাস শেষ হয়ে যাবে। আর রবি মঙ্গল বৃহস্পতি ধরো না বায়োলজি আর কেমিস্ট্রি। হ্যাঁ, একটা যদি 7টার দিকে হয় একটা হবে 9টায়, বা এটা 7টায় হলে এটা হবে 9টায়। সো তুমি কিন্তু বন্দি পাঠশালার সাথে অ্যাট এ টাইম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি 4টা কোর্সে এনরোল করতে পারবে। 4টা আলাদা প্রাইভেট গ্রুপ থাকবে, 4টার আলাদা আলাদা সার্ভিস। হ্যাঁ, আমি যেমন ম্যাথ গ্রুপে থাকবো, তোমার সবাই থাকবে, বায়োলজি গ্রুপে তোমাদের হৃদয় ভাই, আপনার ভাই, সাজ্জাদ ভাই থাকতেছে। সো আলাদা আলাদা গ্রুপের হিসাবে এখানে কিন্তু, ঠিক আছে। তার মানে একটা না, এক ব্যাপারটা এরকম ভাই আমি 4টা প্রোগ্রাম এনরোল করছি, গ্রুপ কি একটাই? উত্তর হচ্ছে না, গ্রুপও হচ্ছে 4টা কোর্স, 4টা গ্রুপ, 4টা আলাদা আলাদা সার্ভিস, সব কিছু আলাদা আলাদা, এবং 4টাই হচ্ছে প্রথম পত্রের উপরে তোমাদের প্রোগ্রাম, ঠিক আছে। তো আবারও জানিয়ে দিচ্ছি যে আমাদের প্রোগ্রামটাতে ম্যাথ প্রোগ্রামে তুমি এনরোল করে ফেলো, যেদিনে এনরোল করবে তারপরের দিন থেকে কিন্তু এই বইটা তার সাথে একটা কি বলে বুকমার্ক বলে, সেই বুকমার্কটা সহ তোমার বাসায় কিন্তু কুরিয়ার হয়ে যাবে, ঠিক আছে। সো এটা কিন্তু শুধুমাত্র ম্যাথে তুমি পাচ্ছ। সো যত দ্রুত সম্ভব এনরোল করে বইটা তোমার হাতে নিয়ে নাও, বই আমাদের স্টকে আছে। ব্যাপারটা এরকম না যে তুমি কোর্সে এনরোল করছো, কোর্স শুরু হওয়ার পরে বই পাচ্ছ, এরকম না, তুমি কোর্স চলাকালীন সময় বই পেয়ে যাবে, ঠিক আছে। এবং আমাদের প্রোগ্রামে অলরেডি যে কয়েকজন এনরোল করছে 26 ব্যাচে, তাদেরকে আমরা আগামীকাল থেকে পাঠানো শুরু করতেছি, ঠিক আছে। সো তুমি যেদিন এনরোল করবে তারপরের দিনে হচ্ছে আমরা এই বইটা তোমার ঠিকানায় পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো একটা ভালো লাগবে যে অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়েছ। হ্যাঁ, তোমার এইচএসসি লাইফের শুরুতে তুমি জীবনের কোনো একটা অনলাইন প্রোগ্রামে ভর্তি হয়েছ, এবং তার সাথে তুমি বই ফ্রি পাচ্ছ। ব্যাপারটা কিন্তু টোটালি ভিন্ন হয়ে যাবে, তাই না? এবং শুধু তুমি না, তোমার ফ্রেন্ডদেরকেও জানাবা। হ্যাঁ, সবাই মিলেমিশে এটা করবা। হ্যাঁ, আর কখনো একটা কথা বলি যে কখনো তোমরা দুর্নীতির পেছনে ছুটবা না। যেমন তোমাকে অনেকে অফার করতে পারে, তোমার ফ্রেন্ডস সার্কেল অনেকে বলতে পারে আসো একটা কোর্স 2জন মিলে করি বা 3জন মিলে করি। হ্যাঁ, তো এইগুলোতে তুমি কখনো যাবা না। হ্যাঁ, তুমি হয়তো বা সর্বোচ্চ 500-1000 টাকা তুমি সেভ করতে পারছো, কিন্তু এটা টোটালি কিন্তু এটা আসলে তোমার নৈতিকতার সাথে যাবে না। হ্যাঁ, এবং তুমি এটা নিজেও পরে একটা নিজের কাছে একটা লজ্জিত ফিল করবা। হ্যাঁ, এবং তুমি বলবা যে না, তুমি আসলে একটা অন্যায় কাজ করেছো। তো ছোট্ট একটা বিষয়ে তোমরা অন্যায় কাজটা করতে যেও না। হ্যাঁ, এরকম তুমি অনেক জায়গায় অনেক কিছু পেয়ে যাবে। হ্যাঁ, তো যেহেতু আমি তোমাদেরকে বই দিচ্ছি, সো আমার মনে হয় যে তুমি অবশ্যই নতুন একটা বই, নতুন সেশনে উঠেছো। হ্যাঁ, এবং ভাইয়াদের সাথে নতুন করে জার্নি শুরু করতে যাচ্ছ, এবং তোমার এইচএসসি একটা জার্নি শুরু করতে যাচ্ছ। সো প্রথমেই কোনো পাইরেসির সাথে যুক্ত হয়েও না কেউ। হ্যাঁ, এই জিনিসটা খুবই খারাপ, খুবই খারাপ। হ্যাঁ, এবং তুমি এটা বিশ্বাস করা না করে আমি জানি না, বাট এটা সত্যি কথা যে তুমি পাইরেসির মাধ্যমে হয়তো বা ক্লাস পাচ্ছ, তুমি আসলে শিখতেছো, বাট কোনো না কোনো এক সময় তুমি সব কিছু ভুলে যাবে। এটা একদমই সত্যি কথা যে পাইরেসি করে কোনো শিক্ষার্থী কোনো ভালো করতে পারেনি আজ পর্যন্ত। হ্যাঁ, সো আমি চাই না যে তোমরা 26 ব্যাচ শুরুতে কোনো পাইরেসির সাথে যুক্ত হও, কোনোভাবে তুমি অন্যায়ের সাথে যুক্ত হও। হ্যাঁ, যেহেতু আমরা বন্দি পাঠশালা টিম বা যত অনলাইনে প্ল্যাটফর্ম সবাই বলে যে না, তোমরা পাইরেসির সাথে যুক্ত হয়েও না। এবং এটা একটা রুলসের মধ্যে আমরা নিয়ে আসছি যে না, অনলাইন প্ল্যাটফর্মগুলো তুমি পাইরেসি করতে পারবে না, যদি করো তাহলে সেটা অন্যায় হিসেবে তুমি অন্যায় কাজ করতেছো। সো তুমি একজন শিক্ষার্থী হিসেবে তোমার এইচএসসি জার্নিটাতে তুমি কখনো অন্যায় দিয়ে শুরু করিও না। আর যদি কখনো দেখো তাহলে তাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করবা। হ্যাঁ, অবশ্যই যদি সে তোমার কথা শুনে বুঝে তাহলে তুমি অবশ্যই সওয়াবে ভাগীদার হবা, ঠিক আছে। সো আমরা এখন অনেক ছোট বাচ্চা আছি, আমরা সততার সাথে কাজ করব, আর সততা আর পরিশ্রম দিয়ে তুমি তোমার জীবনে সাফল্য অর্জন করতে পারবে। আর এইচএসসিটার সাথে এসএসসির অনেক পার্থক্য আছে।
তুমি দেখবে এসিতে যাদের ভালো রেজাল্ট ছিল, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ বয় ছিল, তারা যে সবসময় ভালো জায়গায় চান্স পায় এটা কখনোই না। এটা অনেক ক্ষেত্রে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ব্যতিক্রম ঘটেছে। এইচএসসিতে তারাই ভালো করে যারা অনেক বেশি পরিশ্রম করে, অনেক সততার সাথে, নিষ্ঠার সাথে যারা লড়াই করে যায় 2 বছরের জন্য, তারাই ভালো রেজাল্ট করে। তোমার স্কুলে তোমার রোল কত ছিল, স্কুলে তুমি কেমন স্টুডেন্ট ছিলা, তার উপর অনেকাংশে এটা নির্ভর করে না। এইচএসসিটা হচ্ছে কন্টিনিউয়াস একটা প্রসেস, তোমাকে কন্টিনিউ পড়াশোনা করতে হবে। তুমি কন্টিনিউ পড়াশোনা করে তুমি তোমার স্কুলে যে ফার্স্ট ছিল তাকে তুমি কাটা দিতে পারো, এবং এরকম ঘটনা অনেক আছে। আমার লাইফেও আমি দেখেছি যে আমার ফ্রেন্ড সার্কেলে যারা একটু পেছনে ছিল, 30 রোল 40 রোল ছিল, তারা হচ্ছে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ছিল তাদের সবাইকে কাটাই দিয়ে অ্যাডমিশনে তোমার বুয়েটে 35তম হয়ে বসে আছে। অথচ যে আমাদের ফার্স্ট সেকেন্ড ছিল তারা তোমার বুয়েটে চান্সে পায়নি। বুঝেছ? সো এটা খুব অনেক ঘটনা আছে, ঠিক আছে? সো এটা সম্ভব। স্কুলে হয়তো বা কোনো কারণে তুমি তোমার ফ্রেন্ডদেরকে কাটাতে পারো নাই, এরকম একটা থাকে স্কুলে যে যাদের রোল সামনে তাদের খাতা আগে থাকে, তারা বুঝে যায় হ্যাঁ এটা ভালো স্টুডেন্ট, ওই হিসেবে খাতা কাটে। এটা একদম সত্যি কথা, এটা সবসময় হয়ে থাকে। সো এটার সময় কলেজে স্যাররা জানবে না কে ভালো কে খারাপ। তুমি যখন কলেজে ভর্তি হবা, ওই স্কুলের রোল অনুযায়ী কখনো কলেজে কেউ ভর্তি হয় না। তো একজন স্যার যখন খাতা কাটে, স্যারের মাথায় মাইন্ডসেট হয়ে থাকে যে ভালো খারাপ মিক্সড স্টুডেন্টের খাতা আসবে, তো তারা সেভাবে খাতাগুলোকে মূল্যায়ন করে। সো এই যাদের একটা ক্ষোভ ছিল বা একটা আশা ছিল যে আমি আমার স্কুলে ফার্স্ট বয় সেকেন্ড বয়কে আমি কাটাতে পারি নাই, বা যারা সামনে ছিল তাদের কাটাতে পারি নাই, কলেজ লেভে কাটাতে পারবা। এটা সত্য, এটা সম্ভব। চেষ্টা করে যা, ভালো কিছু হবে, ঠিক আছে? এবং শুরু থেকে পড়াশোনার মধ্যে থাকো, তাহলে আরো অনেক ভালো করতে পারবা। হ্যাঁ, এবং অনেকে চিন্তা করতে পারে যে ভাইয়া আমার তো এইচএসসি রেজাল্ট দিল, এসএসসি রেজাল্ট দিল মাত্র 12 তারিখে দিবে, এখনই কেন আপনারা বলতেছেন যে ক্লাস শুরু করো? আমার এখনো মনে আছে যে আমার যখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছিল তার 3 নাম্বার দিনে, হ্যাঁ মানে প্র্যাকটিক্যাল পরীক্ষা শেষ হওয়ার 3 নাম্বার দিনে আমি হচ্ছে সাইকেল নিয়ে খাতা নিয়ে স্যারদের প্রাইভেটে ঘুরছি। তখন বই কিনি নেই, বই না কিনেই আমি কিন্তু স্যারদের প্রাইভেটে গেছি। এবং যে তোমাদের জিলানি ভাই যে আছে, এই যে এখনো আছে, এই যে দিমানের কথা বললো, এই যে সে এখনো লাইনে আছে, এবং একই সাথে আমরা পড়ছি প্রাইভেট, ঠিক আছে? সাইকেল নিয়ে নিয়ে আমরা স্যারদের বাসায় যেতাম, প্রাইভেট পড়তাম, কিন্তু বই কিনি নাই, কিন্তু খাতা নিয়ে ঠিকই পড়তাম। স্যার আমাদের ওভাবে পড়াইছে, তো ধীরে ধীরে তখন মানে বই টই কি সবই কিনছি। সো এখন যদি তোমরা কেউ বই টই না কিনো, ম্যাথ বই না কিনলেও চলবে, আমরা তোমাকে একটা বই পাঠাচ্ছি। হ্যাঁ, এবং এটা এই যে রিসেন্ট যে ব্যাচ পরীক্ষা দেবে 24 ব্যাচের পোলাপাইন এখনো মেসেজ দিয়ে বলে ভাই এই বইটা আমার লাগবে। আমি যে কেন তোদের লাগবে? বলছে ভাই এই বইটা পরীক্ষার আগের রাতে রিভিশন দিব, কারণ বড় ভাইদের কাছে শুনছি এই বইটা পরীক্ষার আগের রাতে রিভিশন দিলে এখান থেকে ম্যাক্সিমাম ম্যাথ কমন পাওয়া যায়। এবং এটা সব ব্যাচের জন্য বলবো যে হ্যাঁ এটা সব ব্যাচের জন্য তোমার বই, যে বইটা তুমি পরীক্ষার আগের রাতে পড়ে গেলে অবশ্যই তুমি এখান থেকে কমন পাবে। এবং এখানে সবগুলো টাইপ এত সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে যে পরীক্ষার আগের রাতে নোট হিসেবে তোমার কাজে লাগবে, ঠিক আছে? সো যাদের তোমাদের এখনো বই নাই, কোনো চিন্তা করার কারণ নেই, আমাদের ক্লাসে পিডিএফ দেখবা, এবং আমাদের বই দুটা সমন্বয়, তোমার নতুন কোনো বই লাগবে না। এবং আমরা এখানে কিন্তু কেতাব স্যারের বই, অক্ষরপত্র প্রকাশনী বই, সিস্টেক প্রকাশনী, এই 3টা বইকে আমরা ফলো করে পড়াবো। 3টা বইকে এমন বলবো ভাই আমি তো এসইউ আহমেদ স্যারের বই ফলো করি, ভাই আমি তো রূপন্দির প্রকাশনী বই ফলো করি, ভাই আমি তো মেট্রো পাবলিকেশন বই ফলো করি, তাহলে আমার কি হবে? ভাই তুমি যা খুশি তাই ফলো করো, কোনো সমস্যা নেই। আমরা এমনভাবেই তোমাকে কনসেপ্টগুলো পড়াবো যেন তোমার কোনো প্রবলেম না হয়। আর ব্যাপারটা এরকম না যে কেতাব স্যারের বই মানে কেতাব স্যারের বই অঙ্ক ধরে ধরে পড়াচ্ছে না। কেতাব স্যারের অঙ্ক আমরা স্লাইডে রাখবো, আমরা সিস্টেকের অঙ্ক স্লাইডে রাখবো, কিন্তু আমরা বলবো না যে কোনটা কথাকার। আমরা হচ্ছে সবগুলোকে মিক্সড করে পড়াবো, ঠিক আছে? তুমি যে কোনো বই পড়ো না কেন ভালো করতে পারবা। হ্যাঁ, ওকে, তো আমি আশা করি তোমাদেরকে বুঝাতে পেরেছি। ভাইয়া পিডিএফ দিবেন না? হ্যাঁ, পিডিএফটা হচ্ছে আমাদের ওয়েবসাইটে যে আছে 26 ব্যাচের ফ্রি কোর্স যে আছে, সেই কোর্সে তুমি যদি ইনরোল থাকো ফ্রিতে যেটা আছে, তো সেই কোর্সের মধ্যে আমরা এই পিডিএফটা অ্যাড করে দিব, ঠিক আছে? সেই কোর্সে আমরা এই পিডিএফটা অ্যাড করে দিব, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ সবাইকে। ইনশাল্লাহ তোমাদের সাথে আগামীকাল আবারও দেখা হবে। আবারও আগামীকাল মজার মজার কিছু অঙ্ক নিয়ে আসবো, হ্যাঁ, এবং মজারভাবে আমরা শিখে দেন হচ্ছে আমরা ভালো কিছু করতে পারবো, ঠিক আছে? ওকে, প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ। আর ফ্রেন্ডদেরকে অবশ্যই এই গ্রুপে মেনশন করিও, ঠিক আছে? তুমিও শিখবা, তোমার ফ্রেন্ডরা শিখবে, ঠিক আছে? ভাইয়া প্রাইভেট গ্রুপে রিকোয়েস্ট দিচ্ছি, অ্যাপ্রুভ হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। হ্যাঁ, ইনশাল্লাহ অ্যাপ্রুভ হয়ে যাবে। রাতের বেলা আমাদের টিম একটু কম কাজ করে, রাতেতে মানুষ ঘুমায়, হ্যাঁ, তো অ্যাপ্রুভ করে ফেলবে, চিন্তা করার কারণ নেই। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ। যারা প্রোগ্রামে ইনরোল করো খুব দ্রুত ইনরোল করো, কারণ
এমন তোমার জার্নিটা এইচএসসিতে সাবজেক্টের জার্নিটাই শুরু হবে একটা অনলাইন কোর্সে ভর্তি হয়ে অফলাইন ম্যাটেরিয়ালস দিয়ে। ঠিক আছে? ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।